ফ্রিকশান, ঘর্ষণ ক্লাস 9-এ আমরা কিছুটা পড়েছি, সেটাই এখানে একটু বেশিভাবে বা ডিটেলসে আছে। স্টার্টিংটা একই রকম, দুটো বস্তু বা এটা একটা তল ভাবলাম, তলও ভাবতে পারি বা একটা বস্তুও ভাবতে পারি। ধরো একটা বস্তুই ভাবলাম, একটা বস্তু, তারপর আর একটা বস্তুকে রাখা আছে। ওকে, দুটো বস্তু, এটার মাস m1, এটার মাস m2, দুটো বস্তু। কারণ এই বস্তুর উপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, এটা বস্তু ভাবতে পারি বা তলও ভাবতে পারি। তাই এই বস্তুর উপর যখন ফোর্স দিচ্ছি, তাহলে এই বস্তু এই দিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে বা গতিশীল হচ্ছে। ওকে, m2 ভরের বস্তু এই দিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে বা গতিশীল হচ্ছে। অর্থাৎ এই দুটো বস্তুর মধ্যে একটা আপেক্ষিক বেগ তৈরি হয়েছে, রিলেটিভ ভেলোসিটি। এ যদি রেস্টে থাকে, এ যদি গতিশীল হয়, তাহলে তাদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি তৈরি হচ্ছে। বা এরকম বলছি, এও স্থির, বাট এই বস্তুর উপর আমি একটা ফোর্স দিয়েছি, যে ফোর্সটার ফলে এই বস্তু জাস্ট গতিশীল হওয়ার চেষ্টা করছে। ওকে, এই বস্তু তাহলে গতিশীল হওয়ার চেষ্টা করছে বাট গতিশীল হচ্ছে না, এরকম টেন্ডেন্সি যদি হয়, তাহলে ফার্স্ট বললাম রিলেটিভ ভেলোসিটি থাকতে পারে। বা একটা বস্তু আর একটা বস্তুর উপর দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করে, তাহলে এই দুটো বস্তুর সংস্পর্শতল কোথায়? এই জায়গায় পাচ্ছি দুটো বস্তুর সংস্পর্শতল। এই দুটো বস্তুর সংস্পর্শতলে বস্তু যেদিকে গতিশীল হচ্ছে বা গতিশীল হওয়ার চেষ্টা করছে, সেই তার ঠিক বিপরীত দিকে এক প্রকার বাধা বল বা এক প্রকার বল ক্রিয়া করছে। আবার বলছি, যে বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করছে বা গতিশীল হচ্ছে, সেই বস্তু এবং যার মধ্যে গতিশীল হচ্ছে তাদের সংস্পর্শতলে বিপরীত দিকে এক প্রকার বল ক্রিয়া করে। যে বল এই বস্তুর গতিকে রোধ করার চেষ্টা করে বা এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি তৈরি করতে বাধা দেয়। ওকে, সেই ফোর্সকে বলছি আমরা ফ্রিকশন ফোর্স। ওকে, দুটো বস্তু মধ্যে আপেক্ষিক গতি আছে বা বস্তু গতিশীল হওয়ার উপক্রম করছে, মানে গতিশীল হচ্ছে না, জাস্ট হবে এরকম অবস্থায়, সেই অবস্থায় এই দুটো বস্তুর সংস্পর্শতলে বস্তুর গতির ঠিক বিপরীত দিকে এক প্রকার বল ক্রিয়া করছে। যে বল এর আপেক্ষিক গতি বা এর গতি হওয়ার যে টেন্ডেন্সি ছিল সেটাকে রোধ করার চেষ্টা করছে। এই বাধা বলকে বলছি আমরা ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল সংস্পর্শতলে ক্রিয়া করবে, দুটো বস্তুর সংস্পর্শতলে, এবং সেক্ষেত্রে দুটো বস্তুর মধ্যে আপেক্ষিক গতি থাকবে বা বস্তুর গতিশীল হওয়ার টেন্ডেন্সি তৈরি হবে। তখনই বলছি একটা বাধা বল প্রযুক্ত হবে, সেটা হচ্ছে ফ্রিকশন। যদি এই দিকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয়, অর্থাৎ এই দিকে যে ফোর্স দেওয়া হলো সেই ফোর্স যদি জিরো হয়, অর্থাৎ বস্তু নর্মালি আছে, এই বস্তুর এই নিচের বস্তুর উপরে বস্তু জাস্ট রাখা আছে, কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না, তাহলে আমরা বলবো যে ফ্রিকশন ফোর্স যেটা বলা যেটা স্মল এফ দিয়ে আমরা ডিনোট করব, সেই স্মল এফ জিরো। যদি এদিকে ফোর্স দেই আমি, তাহলে এদিকে বাধা বল পাবো না, কিন্তু এদিকে ফোর্স না দিলে কোনো ফ্রিকশন ফোর্স নেই। অর্থাৎ কোনো বস্তুকে গতিশীল করার চেষ্টা করলে বা গতিশীল করলে বস্তু এবং যে তলের উপর দিয়ে যাচ্ছে তাদের সংস্পর্শতলে এক প্রকার বাধা বল প্রযুক্ত হচ্ছে, তাকে বলছি আমরা ফ্রিকশন ফোর্স। কারণ কি? এই ফ্রিকশানের কারণ কি, কজ কি হবে? ওকে, এর কি কারণে বা কি কারণে ফ্রিকশান আসছে? এই যে উপরের বস্তু বলা হচ্ছে, উপরের বস্তু কীরকম দেখতে? মসৃণ। নিচে যে বস্তুটা বলা হলো তারও তো উপরের তল মসৃণ, বাট অ্যাকচুয়ালি এটা মসৃণ না। যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় এই বস্তুর সংস্পর্শ তল ঠিক এরকম দেখব, নিচের তলটাকে এরকম বলা যেতে পারে, প্রায় এরকম পাবো, অর্থাৎ অমসৃণ। ঠিক একই রকম নিচে যেটাকে বলে মসৃণ বলে মনে করছি, নিচের বস্তুটা তারও উপরের তলটা হচ্ছে অমসৃণ।
ঠিক যখন এই দুটো বস্তুকে একটার উপর আর একটাকে আমি নিয়ে আসব, একটার উপরে আর একটাকে যখন নিয়ে আসছি আমি, অর্থাৎ এই বস্তু যখন এর উপর চলে আসছে এইভাবে, অর্থাৎ এই জায়গায় এরা সংস্পর্শ তলগুলো, এর সংস্পর্শ তল মানে এর তল আর এর তল যখন সংস্পর্শে আসছে তখন একটার সঙ্গে আর একটা আটকে যাচ্ছে। যদি আটকে যায়, অর্থাৎ উপরের সারফেস তার মলিকুল এখানে, নিচের সারফেস তার মলিকুল এখানে, যখন পরস্পর কাছে আসবে এই মলিকুলগুলো পরস্পরকে আকর্ষণ করে, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলা যেতে পারে এক প্রকার, এখানে তৈরি হয়। যে ফোর্স থার্ড ল নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ক্রিয়া করে, সেটা কিন্তু বলা হচ্ছে স্পর্শ বল। মানে এ যখন একে বল প্রয়োগ করছে, এও তাহলে একে একটা বল প্রয়োগ করবে, এই ক্রিয়া প্রতিক্রিয়া বল প্রযুক্ত হচ্ছে। এখন আমি যদি বস্তুকে গতিশীল করার চেষ্টা করি এইভাবে, যদি বস্তুকে আমি এইভাবে গতিশীল করার চেষ্টা করি, তাহলে এই যে ফোর্সগুলো ক্রিয়া করছিল, ক্রিয়া প্রতিক্রিয়া, তাহলে তার ঠিক বিরুদ্ধে বল প্রয়োগ করছি আমি। ফলে যখনই বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করবে তখন এই তল আর এই তল পরস্পরের সঙ্গে আটকে যাবে, বা এই তল এবং এই তল পরস্পরের সঙ্গে আটকে যাবে। পরস্পরের সঙ্গে যদি আটকে যায় তাহলে বস্তু আর গতিশীল হতে পারবে না বা বাধা পাবে। গতিশীল হতে পারবে যদি হয় তাহলে বাধা পাবে, আর নাও হতে পারে, গতিশীল নাও হতে পারে। সেই বাধা বলটাই আমি যখন এইদিকে বল প্রয়োগ করলাম, এখানে আটকে যাচ্ছে, ফলে এই দিকে এক প্রকার বাধা বল পাচ্ছি, অর্থাৎ এর গতিকে রোধ করার জন্য যে বলটা পাচ্ছি সেটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। তাহলে কী কারণ বলছি, মলিকুলসগুলোর মধ্যে এক প্রকার আকর্ষণ বল তৈরি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলা যেতে পারে। এক প্রকার, অনেক রকম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয়, এটা আর এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা থার্ড ল অনুযায়ী কাজ করে। তার মানে কী হচ্ছে, আর কি বলতে পারছি, ক্রিয়া করছে, আমি তার ঠিক বিরুদ্ধে বল প্রয়োগ করছি, গতিশীল করার চেষ্টা করছি, ফলে বাধা বল তৈরি হচ্ছে। আর একটা বলছি কি, এই যে খাঁজগুলো বলছি, এলোমেলো যে তলগুলো আছে, অমসৃণ তল, এই তলগুলো যখন পরস্পরের কাছে আসছে তখন এই জায়গাগুলোতে আটকে যাচ্ছে। যখনই আটকে যাচ্ছে ফলে কি আমি গতিশীল করতে পারছি না। যদি গতিশীল না করতে পারি, যদি বল প্রয়োগ করছি তাতে গতিশীল হতে অসুবিধা হচ্ছে। ওকে, তার কারণ বলছি আমি ফ্রিকশন ফোর্স। ওকে, ফ্রিকশন ফোর্স যে দুটো বস্তু নেওয়া হচ্ছিল, এ একটা বস্তু, এ একটা বস্তু, কোথায় ক্রিয়া করছে, দুটো বস্তুর সংস্পর্শ তলে, ট্যানজেন্সিয়ালি। এটা ধরো এ, এটা হচ্ছে বি। তাহলে যখন আমি এই বস্তুকে একটা ফোর্স দিলাম, এই বস্তুর উপর ধরো এ ফোর্স প্রয়োগ করলাম, ওকে, তাহলে এই বস্তু, এ বস্তু এদিকে গতিশীল হবে। ওকে, বি কি দেখছে, ধরো এখানে কোনো দর্শক আছে, এই বির মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে, বির মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, বি কি দেখছে, বিতে যে ব্যক্তি দাঁড়িয়েছে কি দেখছে, যে এ দিয়ে গতিশীল হচ্ছে। তাহলে বি কি চাইবে, যে এ গতিশীল নাই হোক, যেটা বলা হচ্ছে ফ্রিকশন। তাহলে বি চাইবে এর গতিকে রোধ করতে, তাই কি করছে, বি এর ওপরে এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। এটা আমি একটু উঁচু করে আঁকলাম জাস্ট বোঝানোর জন্য, যাতে এতে প্রযুক্ত হচ্ছে সেটা বোঝানোর জন্য, বাট এই সংস্পর্শ তলে এই ফোর্সটা প্রযুক্ত হবে। এই যে ফোর্স আঁকলাম, এই ফোর্সটাই সংস্পর্শ তলে প্রযুক্ত হবে, দেখার সুবিধার্থে আমি উপরে এঁকেছি। আবার বলছি, একে যখন ফোর্স প্রয়োগ করলাম, এ গতিশীল হওয়ার চেষ্টা করছে বা গতিশীল হচ্ছে, বি তখন কি করছে, এর গতিকে রোধ করার চেষ্টা করবে। ফলে কি করছে, বি এই বস্তুকে গতিকে রোধ করার চেষ্টা করার জন্য এর ঠিক পিছন দিকে এক প্রকার বল প্রয়োগ করছে, ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স যেটা পেলাম আমি, সেটা অ্যাপ্লাই হচ্ছে কার উপর, ফ্রিকশন ফোর্স অন এ বাই বি, বা ফ্রিকশন ফোর্স অন এ ডিউ টু বি, বির দ্বারা এর উপর প্রযুক্ত বল। ওকে, এই সংস্পর্শ তলে হবে, উপর করে রেখেছি। আচ্ছা, নেক্সট এরকম বলছি, তাহলে এবার এতে ধরো কোনো ব্যক্তি এবার দাঁড়িয়ে আছে, এতে কোনো ব্যক্তি দাঁড়িয়েছে, এবার কি দেখতে পাচ্ছি, যখন এ সামনের দিকে এগিয়ে যাবে, এ বস্তু, এই উপরের বস্তু যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এতে যে ব্যক্তি দাঁড়িয়েছে তার কি মনে হবে, এ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন এর এই ব্লকের ওপরে যে ব্যক্তি দাঁড়িয়েছে তার কি মনে হবে, বি কোন দিকে যাচ্ছে, বি এদিকে চলে যাচ্ছে, এ ব্যক্তির মনে হবে।
যেমন ট্রেনে আমরা দাঁড়িয়ে থাকি, তখন বাইরের দিকে তাকালে মনে কী হয়, ট্রেন যেদিকে গতিশীল হচ্ছে তার ঠিক বিপরীতে গাছপালাগুলো সরে যাচ্ছে, ঠিক একই রকম। তাহলে এটা যখন গতিশীল হচ্ছে সামনের দিকে, তাহলে এখানকার ব্যক্তি কী দেখছে, যে বি এই দিকে সরে যাচ্ছে, বি পেছন দিকে পিছিয়ে যাচ্ছে। তখন তাহলে এ কী করবে, এ চেষ্টা করবে যাতে বি এদিকে গতিশীল না হয়। তাই কী করবে, এ বি এর ওপর এই দিকে ফোর্স অ্যাপ্লাই করবে। এ তাহলে বির ওপর এই দিকে ফোর্স অ্যাপ্লাই করার চেষ্টা করবে, কারণ কি এর মনে হচ্ছে বি এই দিকে গতিশীল হচ্ছে, তাহলে এ বির গতিরোধ করার জন্য এই দিকে ফোর্স দেবে। এইটাকে বললাম এফ, ফ্রিকশন ফোর্স অন বি ডিউ টু এ। বির ওপরে এর দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বল, এটা বির ওপর প্রযুক্ত হচ্ছে আর এটা এর উপর প্রযুক্ত হচ্ছিল, দুটোই কিন্তু সংস্পর্শ, এখনও বলছি দুটোই সংস্পর্শ দ্বারা প্রযুক্ত হচ্ছে। তার মানে কি বলতে পারছি, এই ফ্রিকশন ফোর্স সেম বাট ইকুয়াল অ্যান্ড অপোজিট, ইকুয়াল অ্যান্ড অপোজিট। আমরা এর আগে পড়েছি নিউটনে বলেছিলাম যে ফোর্স সবসময় পেয়ারে অ্যাক্ট করে, ফোর্স সবসময় পেয়ারে অ্যাক্ট করে, পেয়ার, ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে এটা ক্রিয়া প্রতিক্রিয়া, ঠিক আছে। তাহলে এই বস্তুর গতি যদি ভাবি আমি, এই বস্তুর ক্ষেত্রে ফোর্স পেয়ে যাচ্ছি আমি, এদিকে ফোর্স একটা, এদিকে ফোর্স একটা, আর যখন এই বস্তুর ফোর্স পাবো তখন তাহলে এদিকে পাচ্ছি। ওকে, তাহলে ফ্রিকশান ফোর্স এটা হচ্ছে এক প্রকার পেয়ার ফোর্স, মানে সব ফোর্সই হচ্ছে পেয়ার ফোর্স। তো ফ্রিকশান এই ক্ষেত্রে দেখাচ্ছি আমরা পেয়ার ফোর্স হচ্ছে এখানে। ওকে, নেক্সট হচ্ছে ফ্রিকশানের ভাগ কিছু পাবো। ফ্রিকশান ফোর্সকে আমরা কয়েকটা পার্টে ভাঙতে পারি, যেমন এরকম বলা যেতে পারে ফ্রিকশানকে আমরা, ফ্রিকশান দু রকমের হতে পারে। ফ্রিকশান বিটুইন টু সলিড সারফেস, দুটো কঠিন বস্তুর তলের মধ্যে ফ্রিকশান ফোর্স, যেটা একটু আগে দেখানো হলো দুটো ব্লক নিয়ে। আর একটা হতে পারে ফ্রিকশান বিটুইন সারফেস অফ সলিড অ্যান্ড ফ্লুইড। ওকে, সলিড অ্যান্ড ফ্লুইড যেটা ক্লাস 9-এ ছিল, এখানেও আছে পরে। ভিসকোসিটি যেটা পড়েছিলাম আমরা, সান্দ্রতা, সেই সান্দ্রতা হচ্ছে এটা। ওকে, আর এটা এখানে পড়লাম আমরা মেনলি, এখানে এটাই পড়বো, এটা পরে পড়বো, পরে আছে ভিসকোসিটি, পরে আছে সারফেস টেনশন, ভিসকোসিটি পরে আছে, এখানে পড়বো। আচ্ছা, এটা বলা আছে দুটো কঠিন বস্তুর মধ্যে যে ফ্রিকশান, তাকে দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশান, আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশান। ঠিক আছে, একটা স্ট্যাটিক ফ্রিকশান আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশান। কাইনেটিক ফ্রিকশান যেটা আচ্ছা, এটা হচ্ছে স্থিত ঘর্ষণ, বাংলা ভাষায় স্থিত ঘর্ষণ, এটা হচ্ছে চল ঘর্ষণ। এই চল ঘর্ষণকেও দুভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশান, স্লাইডিং মানে স্লিপ করে যাওয়া যেটা, তখন যে ফ্রিকশান। আর একটা হচ্ছে রোলিং, এটা চাকা যখন গড়িয়ে যাচ্ছে তখন যে ফ্রিকশান, সেটা হচ্ছে রোলিং ফ্রিকশান। ওকে, আমরা একে একে সবগুলোই পড়বো। ফার্স্ট আমরা পড়বো কাইনেটিক ফ্রিকশান। এই কাইনেটিক ফ্রিকশান দিয়ে আমরা শুরু করবো। এখানে কাইনেটিক ফ্রিকশান কী হবে, কাইনেটিক ফ্রিকশান কি? দুটো বস্তু যাদের মধ্যে রিলেটিভ মোশন থাকবে। ওকে, রিলেটিভ মোশন থাকবে, ঠিক আছে। যদি দুটো বস্তুর মধ্যে রিলেটিভ মোশন থাকে, আপেক্ষিক বেগ থাকে, তাহলে দুটো বস্তুর মধ্যে যে ফ্রিকশান ক্রিয়া করছে তাকে বলছি, আগে যেটা দেখানো হলো, এই একটা বস্তু, এই বস্তু গতিশীল হয়ে যাচ্ছে, ধরো এই রেস্টে আছে যদি ধরি আমি, তাহলে সেক্ষেত্রে সংস্পর্শ তলে যে ফ্রিকশান ক্রিয়া করবে, মানে মোশন থাকবে, মোশন মাস্ট। ওকে, মোশন থাকবে, সেই অবস্থায় যে ফ্রিকশান তাকে বলছি আমরা কাইনেটিক ফ্রিকশান, যেটাকে এফ কে দিয়ে ডিনোট করতে পারি। এটা মনে রাখতে হবে, এই যে কাইনেটিক ফ্রিকশান এফ কে যেটা বলছি, এ হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু হয়, কনস্ট্যান্ট, অর্থাৎ এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি বেড়ে গেল বা কমে গেল তাতে এর কোনো এফেক্ট নেই। ওকে, এই সবসময় কনস্ট্যান্টই থাকবে, কোনো চেঞ্জ হবে না। থার্ড বলা হচ্ছে এফ কে কাইনেটিক ফ্রিকশান ইজ প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশান। কীরকম, এই যে বস্তু আছে, ধরো একটা বস্তুই ভাবলাম, এখানে এটা তল, এই তলের উপর একটা বস্তু আছে, তাহলে এই বস্তুর এই দিকের ফোর্স হচ্ছে, ফোর্স না, পৃথিবীকে টানছে এমজি ফোর্সে। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, তার একটা প্রতিক্রিয়া এদিকেও পাবো আমি। যাই হোক,
এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাইড ফোর্স, যখনই বস্তুকে ফোর্স অ্যাপ্লাই করলাম বস্তু গতিশীল হচ্ছে, তখন বলছি এখানে ফ্রিকশান চলে আসছে, ফ্রিকশান ফোর্স। ওকে, এফকে ফ্রিকশান ফোর্স চলে আসছে। এই যে ফ্রিকশান ফোর্স কার উপর ডিপেন্ড করছে? এই নর্মাল রিঅ্যাকশানের উপর। ফ্রিকশান ফোর্স ডিপেন্ডস অন নর্মাল রিঅ্যাকশান প্রপোর্শনাল টু নর্মাল রিঅ্যাকশান। অর্থাৎ বস্তু এরকম যদি বস্তু ভাবি, এই যদি বস্তু হয় একটা, ওকে, এই একটা বস্তু এইভাবে থাকলেও ফ্রিকশান ফোর্স কাইনেটিক ফ্রিকশান মানে গতীয় ঘর্ষণ যেটা বলা হচ্ছে যা হবে, এই বস্তু এইভাবে থাকলেও গতীয় ঘর্ষণ একই হবে। যখন এইভাবে থাকছে তখন ঘর্ষণ বল যা হচ্ছে, এইভাবে থাকলেও ঘর্ষণ বল তা হবে, এইভাবে থাকলেও ঘর্ষণ বল একই হবে, বা এইভাবে থাকলেও একই হবে। তার মানে এখান থেকে বলতে পারছি আমরা, যখন এই পার্টটা টাচ করেছিল এই পার্টটার ক্ষেত্রফল কম, যখন এটা টাচ করলো তার ক্ষেত্রফল আরও কম, যখন এটা টাচ করলো তখন তার ক্ষেত্রফল অনেক বেশি। কিন্তু বলছি ফ্রিকশান ফোর্স সেম। তার মানে এখান থেকে বলা যেতে পারে ফ্রিকশান ফোর্স ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়। কার উপর নির্ভরশীল? লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল। ফ্রিকশান ফোর্স লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল। আর কি বলতে পারি? এই যে স্পর্শতল, এই বস্তু এবং নিচে যে বস্তু বা তল আছে তার যে স্পর্শতল, এই স্পর্শতলের প্রকৃতির ওপর এই ফ্রিকশান ফোর্স নির্ভরশীল। ওকে, লম্ব প্রতিক্রিয়া এবং স্পর্শতলের প্রকৃতির ওপর ফ্রিকশান ফোর্স নির্ভরশীল। তাহলে এফ কে সমানুপাতিক এন, তাহলে সেখান থেকে এরকম বলছি এফ কে একটা কনস্ট্যান্ট নিয়ে এলাম, সেটাকে বললাম মিউ কে ইন্টু এন। এটা আমি একসঙ্গে বলে দিলাম এখানে, এটা পরে ভাগ করে দেওয়া আছে। চলো ঘর্ষণের সূত্রাবলী যদি বলা হয় তখন এই পয়েন্টগুলোই আসবে জাস্ট। ওকে, কাইনেটিক ফ্রিকশনকে একসঙ্গে বলে দিলাম। তাহলে এফ কে সমান একটা কনস্ট্যান্ট নিয়ে এলাম মিউ কে। এই মিউ কে কে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। ওকে, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, চল ঘর্ষণ গুণাঙ্ক। কাইনেটিক মানে চল ঘর্ষণ গুণাঙ্ক বলা আছে। এটা ডিপেন্ড করছে কার উপর? মেটেরিয়ালটার প্রকৃতির উপরে নির্ভরশীল। মিউকে একটা কনস্ট্যান্ট ভ্যালু বলা যেতে পারে। ওকে, এ হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক, এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া। তাহলে মিউ কে কে আবার কি লিখতে পারছি? তাহলে মিউ কে সমান এফ কে বাই এন। এফ কে এক প্রকার ফোর্স, এটাও এক প্রকার ফোর্স। তাহলে দুটো ফোর্স যদি হয় তাহলে এর কোনো ইউনিটও থাকবে না এবং ডাইমেনশনলেস হবে, ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ইউনিটলেস, ডাইমেনশনলেস, এরকম একটা কোয়ান্টিটি হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। কোন ঘর্ষণ গুণাঙ্ক? চল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে ফার্স্ট এটা বলা হলো দুটোর মধ্যে রিলেটিভ মোশন থাকতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা পয়েন্ট হচ্ছে দুটো বডির মধ্যে রিলেটিভ ভেলোসিটি থাকতে হবে, বাট সেই রিলেটিভ ভেলোসিটিটা নির্দিষ্ট সীমা থাকবে, কিন্তু যে নির্দিষ্ট সীমা অতিক্রম করে গেলে তখন আবার কাইনেটিক ফ্রিকশন আমি পাবো না। ওকে, তাহলে রিলেটিভ মোশন থাকতে হচ্ছে। কাইনেটিক ফ্রিকশন কি বললাম? কনস্ট্যান্ট, এর ভ্যালু কখনো চেঞ্জ হবে না, যা ছিল কনস্ট্যান্ট সবসময়, তাতে বস্তুর গতি কম বা বেশি যাই হোক না কেন। নেক্সট বললাম যে কাইনেটিক ফ্রিকশন লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, সেখান থেকে ধ্রুবক নিয়ে এলাম মিউকে। এই ক্ষেত্রফলের উপর নির্ভরশীল না, লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল এবং তলের প্রকৃতির উপর, স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভরশীল। ওকে, এ হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এখান থেকে কোশ্চেন এরকম নিতে পারি কাইনেটিক ফ্রিকশনের উপরে। ধরো এ একটা বস্তু 4 কেজি, ওকে, 4 কেজি একটা বস্তু আছে, এ হচ্ছে তল, স্পর্শতল, মেঝে এটা, এর উপর একটা 10 নিউটন ফোর্স দেওয়া হলো। ওকে, এইখানকার এই জায়গা স্পর্শতলের যে মিউ কে কাইনেটিক ফ্রিকশন এরকম বলে দেওয়া হলো 0.2। তাহলে কোশ্চেন এরকম বলা আছে ফাইন্ড এফ কে। শর্টে লিখে দিলাম আমি ফ্রিকশন ফোর্স, চলো ঘর্ষণ বল বুঝতে হবে। আর 2 বলা হচ্ছে এর অ্যাক্সিলারেশন কী হবে। ওকে, অ্যাক্সিলারেশন শর্টে লিখলাম সব, অ্যাক্সিলারেশন কী হবে এই হচ্ছে কোশ্চেন। কী বাবা? তাহলে এই বডির জন্য যদি ফ্রি বডি নেই আমি, ফ্রি বডি 4 কেজি, 4 কেজির জন্য এই দিকে হচ্ছে 4 × g, নিচের দিকে প্রযুক্ত হবে। আর কি পাচ্ছি আমি? বস্তুর উপর যেটা প্রযুক্ত হচ্ছে
এই বস্তুর জন্য এই দিকে ফোর্স হচ্ছে 4g, পৃথিবী টানছে ওকে, তাহলে এই বস্তু এই দিকে একটা ফোর্স দেবে লম্ব প্রতিক্রিয়া। ঠিক একই রকম এই বস্তু আবার মেঝের উপর ফোর্স দেবে n, একই, তাই তো? আমরা সেটা ভাবছি না বস্তুর উপর কোন কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, বস্তু কাকে দিচ্ছে তা না। তাহলে বস্তু হচ্ছে এটা 4g, এদিকে এইদিকে একটা লম্ব প্রতিক্রিয়া ছিল n। আচ্ছা, আর কি পাচ্ছি? এই দিকে বস্তুকে টানা হচ্ছে 10 নিউটন ফোর্সে, এদিকে টানা হচ্ছে, তাই তো? আর কি পাবো? আর পাচ্ছি যখন এই বস্তুকে এইদিকে আমি টানছি 10 নিউটন ফোর্স দিয়ে গতি করছি, গতিশীল করছি, তাই এখানে কাইনেটিক ফ্রিকশন দেওয়া আছে, তার মানে ফ্রিকশান কোন দিকে হয়ে যাচ্ছে? এই দিকে, ফ্রিকশান এই দিকে। তার মানে বস্তু যেদিকে গতিশীল, গতীয় ঘর্ষণ বল তার ঠিক বিপরীতে কী হবে, এটা আগেও বলা হয়েছে, যেদিকে বস্তু গতিশীল হচ্ছে তার ঠিক বিপরীতে, অর্থাৎ এই দিকে ফ্রিকশান ফোর্স এফকে পাবো। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কী চাইছে? ফ্রিকশান ফোর্স কী হবে? ফ্রিকশান ফোর্স এফ কে কী হয়? এফ কে সমান যেটা পড়লাম এখানে মিউ কে ইন্টু এন। এই ক্ষেত্রে যখন বস্তুর ক্ষেত্রে ভাবছি আমি, বস্তুর উপর এই দিকের ফোর্স mg 4g আর উপর দিকের ফোর্স হচ্ছে এটা, তো এই ক্ষেত্রে বস্তু কি এরকম হবে যে টেবিল ছেড়ে বস্তু উপরে চলে যাবে? এই যে টেবিল বা মেঝে রাখা আছে, মেঝে ছেড়ে বস্তু কি উপরে চলে যাবে? যাবে না। অর্থাৎ বস্তুর এই দিক বরাবর ওয়াই অক্ষ বরাবর কোনো গতি নেই। গতি নেই মানে বলতে পারছি এই এন এর সঙ্গে এখানে বলা যাচ্ছে এন এবং 4g সেম, একই, ওকে, সমান। তাহলে এখানে যদি বলা হয় মিউ কে হচ্ছে 0.2 আর এখানে হচ্ছে এন হচ্ছে 4g, জি যদি 10 ধরা হয় তাহলে এটা হয়ে যাচ্ছে 8 নিউটন। ওকে, এফ কে কত পেয়ে গেলাম? 8 নিউটন। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা ছিল তার আনসার হচ্ছে 8 নিউটন। সেকেন্ড বলছে অ্যাক্সিলারেশন কী হবে? বস্তু তো গতিশীল হচ্ছে, সামনের দিকের ফোর্স কত? 10 নিউটন। তাহলে পেছন দিকের ফোর্স, সামনের দিকে 10 নিউটন, পেছন দিকের ফোর্স এফ কে অর্থাৎ 8 নিউটন। তার যদি ফ্রি বডি নেই আবার, তাহলে এরকম বলছি আমি, এই বস্তু সামনের দিকে যেহেতু গতিশীল তাহলে এদিকে 10 নিউটন ফোর্স, পেছন দিকে ফ্রিকশান ফোর্স এফ কে সমান 8 নিউটন ফোর্স। বস্তু যাবে কোন দিকে? এই দিকে যাবে নিশ্চয়ই। অ্যাক্সেলারেশন এ, তাহলে গতির সমীকরণ কী আসবে? গতির সমীকরণ 10 মাইনাস 8 সমান, এটা ফোর্স তো, যে সূত্র আগে পড়েছি এফ নেট সমান এম ইন্টু এ। তাহলে এফ নেট হচ্ছে এটা, এদিকে 10 এদিকে 8, আর এমটা কত? এম হচ্ছে 4 আর এটা হচ্ছে এ। তাহলে সেখান থেকে এ সমান কত আসছে? 2 4 মানে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হচ্ছে অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? কাইনেটিক ফ্রিকশন দিয়ে আমরা এরকম প্রবলেম পেতে পারি। ধরো এরকম যদি থাকতো, এরকম থাকলো, এই একটা বস্তু এখানে আছে, মেঝের উপর একটা বস্তু আছে, এই বস্তুর উপর এই দিকে একটা ফোর্স দেওয়া হলো এফ, যেটাকে বললাম 10√2, ওকে, 10√2, যেটা অনুভূমিকের সঙ্গে কত 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এদিকে ফোর্স দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে মিউ কে বলা হচ্ছে 0.3 ধরলাম, এটাকে 0.3। তাহলে সেই কোশ্চেন নাকি ফাইন্ড এফ কে, ফ্রিকশন ফোর্স কত হবে আর অ্যাক্সেলারেশন কত হবে সিস্টেম। ওকে, তাহলে এর ফ্রি বডি তৈরি করার জন্য কি করবো আমরা? ফ্রি বডির জন্য ফার্স্ট এরকম বললাম এই বস্তুর হচ্ছে এই দিকে কত হবে? আচ্ছা, বস্তুর ভর বলা হয়নি, বস্তুর ভর 4g ভাবলাম, মানে 4ই ভাবলাম, 4 কেজি। ওকে, তাহলে এইদিকে হচ্ছে 4g, এই দিকের ফোর্স কী ছিল? এই দিকের ফোর্স ছিল 10√2, এদিকে একটা অ্যাঙ্গেল ছিল, এই অ্যাঙ্গেল হচ্ছে 45 যদি হয় তাহলে এই দিকের কম্পোনেন্ট কী আসবে? 10√2 cos 45, অ্যাঙ্গেল উপাংশ বিভাজন করছি আমরা। আর একটা পাচ্ছি এই দিকে, এই দিকটা কত হবে? তাহলে এটা হচ্ছে 10√2 sin 45, sin 45। ওকে, আর কি পাবো? বস্তুর জন্য এইদিকে এমজি পেয়েছি, এদিকে নর্মাল রিঅ্যাকশান ছিল, তাহলে এই দিক বরাবর আরও একটা ফোর্স আছে, নর্মাল রিঅ্যাকশান এন। ওকে, তাহলে বস্তু কোন দিকে গতিশীল? বস্তু এই দিকে গতিশীল, তাহলে সেই হিসাবে
ফ্রিকশান ফোর্স ঠিক বিপরীতে পাবো। যাই হোক, এখান থেকে তাহলে কী পাচ্ছি আমি, এই দিকের ফোর্স হয়ে যাচ্ছে 10, এই দিকের ফোর্স হয়ে যাচ্ছে 10। কারণ বস্তু যদি এই দিকে গতিশীল হয় তাহলে নিশ্চয়ই এখান থেকে আগে বলা হচ্ছে যে বস্তু তো এই দিকে চলে যাচ্ছে না, মেঝে দিকে উপরে চলে যাচ্ছে, তা তো নয়। ওকে, যদি না যায় তাহলে নিশ্চয়ই এই ক্ষেত্রে ফোর্স কী পাবো, 10 প্লাস n, এটা হচ্ছে 10, এটা হচ্ছে n, তাহলে 10 প্লাস n সমান 4g বা 40। তাহলে সেখান থেকে n সমান 30 নিউটন। ওকে, n সমান 30 নিউটন। ক্লিয়ার, n পেয়ে গেলাম। তার মানে এরকম নয়, আগেরটার ক্ষেত্রে কী করেছিলাম দেখো, mg যা ছিল 4g, তাই n পেয়েছিলাম এখানে, তাই লিখেছি n সমান 4g, n সমান 4g। তার মানে এরকম নয় সবসময় mg যেটা হবে, এই mg যা হবে সেটাই হচ্ছে নর্মাল রিয়াকশান হয়ে যাবে, তা না। কী পাচ্ছি দেখো এখানে, এইভাবে ব্যালেন্স করে আমি পেয়েছি n সমান 30 নিউটন। ওকে, এটা প্লাস এটা করে এটা ইকুয়াল করছি, সেখান থেকে n পেয়ে গেছি। তাহলে এবার অ্যাক্সেলারেশন চাই। অ্যাক্সেলারেশনের জন্য কী নিচ্ছে এবার, বস্তুর এই দিকের ফোর্স, এই দিকের ফোর্স মানে কত, এটা এই দিকের ফোর্স হচ্ছে 10 নিউটন ফোর্স। তাহলে বস্তু যখন এই দিকে গতিশীল হবে তাহলে নিশ্চয়ই ফ্রিকশান এবার এইদিকে এফকে সমান কী হয়, মিউএন, তাই তো পাবো। তাহলে এবার বস্তু ধরলাম এই দিকে গতিশীল হচ্ছে, তাহলে কী পাবো গতির সমীকরণ, সেই একই রকম এফ নেট, এদিকের ফোর্স 10, এদিকে হচ্ছে এফকে, তাহলে 10 মাইনাস এফকে সমান এম ইন্টু এ। এমটা কতের, এম হচ্ছে 4 আর এ হয়ে যাচ্ছে এ, তাহলে 10 মাইনাস এফকে, এফকে কত হচ্ছে, এফ হচ্ছে মিউ এন, মিউ কত 0.3 আর এন কত, এন তো 30 করা আছে, 30 সমান 4 এ। তাহলে সেখান থেকে এ যদি ক্যালকুলেশন করা হয় 1/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার। আর একটা কোশ্চেন, এই একটা ব্লক একই রকম, প্রায় একই রকম, মেঝের উপর রাখা আছে, এইখানে ফোর্স দেওয়া হলো, এই ক্ষেত্রে ফোর্স দেওয়া আছে এফ ফোর্স, এফ এর ভ্যালু এরকম বলা হলো 20√2, এফ এর ভ্যালু 20√2। অ্যাঙ্গেল কত এখানে, এই অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, এই ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। ওকে, বস্তু সেই একই রকম 4 কেজি বস্তু আছে, এই সংস্পর্শ তলের মিউকে 0.3। ওকে, সব প্রায় একই রকমভাবে। তাহলে কোশ্চেন হচ্ছে ফাইন্ড এফ কে এন এ, এই তিনটে জিনিস ফাইন্ড করতে হবে। ওকে, ফ্রিকশন ফোর্স, নর্মাল রিয়াকশান আর ত্বরণ, এই সিস্টেমে ফাইন্ড করতে হবে। এটা হোমওয়ার্ক হিসাবে থাকবে। ওকে, করে পাঠাবে, যখন থিওরি পড়বে সেই অবস্থায় এটা করে পাঠাবে। নেক্সট হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশান, স্থিত ঘর্ষণ বল বা স্থিত ঘর্ষণ। স্থিত ঘর্ষণ কখন পাবো, টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন, যখন দুটো বডির মধ্যে আপেক্ষিক গতি উৎক্রম হওয়ার চেষ্টা করবে, বা এরকম বললাম এই একটা বস্তু, দুটো বস্তু না একটা বস্তু হতে পারে, এই বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করবে, এই বস্তু গতিশীল হয়ে যাবে না, এখান থেকে শিফট করে যাবে না, এখানেই থাকবে, বাট ট্রাই টু মুভ, গতিশীল হওয়ার চেষ্টা করবে, তখন যে ফ্রিকশান ফোর্স, তখন বলছি স্ট্যাটিক ফ্রিকশান। এবং এই যে ফ্রিকশান ফোর্স, এই যে স্ট্যাটিক ফ্রিকশান, এটা বলছি ভেরিয়েবল ফোর্স। যেমন আগেরটাই কাইনেটিক ফ্রিকশান বলা হচ্ছিল কনস্ট্যান্ট ফোর্স, বাট স্ট্যাটিক ফ্রিকশান ভেরিয়েবল ফোর্স, কনস্ট্যান্ট নয়। এটাকে এরকমও বলা যেতে পারে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। ওকে, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স কেন বলা হচ্ছে দেখো, এই একটা বস্তু, মেঝে, এটা এই মেঝের উপর ধরে একটা বস্তু রাখা আছে, এই বস্তুর ওপর ইনিশিয়ালি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হলো না। ওকে, ইনিশিয়াল ফোর্স, তাহলে এই দিকের ইনিশিয়াল ফোর্স বললাম 0। যদি ইনিশিয়াল ফোর্স 0 হয় তাহলে এই বস্তু কী হবে, এখানে ফ্রিকশান ফোর্স 0। আগেও বলা হয়েছে বস্তুর প্রতি কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয় তাহলে বস্তু স্থির অবস্থায় থাকবে। এর mg নিশ্চয়ই নিচের দিকে পাবো, আর এইদিকে হচ্ছে নর্মাল রিয়াকশন ছিল। ওকে, এই দিকে বললাম ফোর্স 0, ফলে ফ্রিকশান ফোর্স 0। এরপর বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলাম ধরো 1 নিউটন,
যখন 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি সামনের দিকে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, তাতে বললাম বস্তু গতিশীল নয়, বস্তু গতিশীল নয়। এই বস্তুর ওপর 0 ফোর্সে 0 ছিল, গতিশীল হচ্ছে না, কিন্তু ফোর্স এবার 1 নিউটন দিলাম, তাতেও বস্তু গতিশীল হচ্ছে না। একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করব, কখন গতিশীল হবে না? একটা বস্তু, এরপর আমি এদিকে ফোর্স দিলাম কিছু একটা, তাতে বস্তু গতিশীল হবে না কেন? নিশ্চয়ই তাহলে এই দিকে অন্য কোনো ফোর্স ওকে টানছে, ইকুয়াল ফোর্স, ফলে আলটিমেটলি এখানকার নেট ফোর্স 0, তাহলে বস্তু গতিশীল হবে না। ওকে, বস্তু প্রথমে স্থির অবস্থায় ছিল, তারপর বললাম এফ ফোর্স প্রয়োগ করলাম, তাতে বলছি বস্তু গতিশীল হচ্ছে না। কখন হবে না বস্তু গতিশীল? যদি এই দিকের ফোর্স ইকুয়াল হয়। তার মানে এখানে আমি বলতে পারছি, যখন আমি এখানে 1 নিউটন ফোর্স দিলাম, এটা অ্যাজ এক্সাম্পল নিচ্ছি আমরা, 1 নিউটন ফোর্স নিচ্ছি আমি, তাতেও বলছি বস্তু গতিশীল হচ্ছে না। তাহলে নিশ্চয়ই বস্তুর গতি হওয়ার যেদিকে হওয়ার কথা, যেদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, তার ঠিক বিপরীতে ইকুয়াল একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা বললাম 1 নিউটন। 1 নিউটন রেজাল্টেন্ট ফোর্স 0, তাহলে বস্তু গতিশীল হবে না। তার মানে বলতে পারছি এখন যখনই আমি এদিকে ফোর্স দিলাম, এদিকে, তখন তার এখানে ফ্রিকশন ফোর্স চলে আসছে, তাতে বস্তু গতিশীল হচ্ছে না। নেক্সট এরকম বললাম এফ এর ভ্যালু আমি করলাম 2 নিউটন করলাম, তাতে বলছি বস্তু গতিশীল হচ্ছে না। তাহলে নিশ্চয়ই এদিকেরও ফোর্স, তাহলে নিশ্চয়ই 2 নিউটন, তাহলে রেজাল্টেন্ট ফোর্স 0 আসবে, তাহলে বস্তু গতিশীল হবে না। এইভাবে ফোর্স আমি আস্তে আস্তে বাড়াচ্ছি। ধরো ফোর্স বাড়াতে একটা সময়কে 10 নিউটন করলাম, তাহলে তাতেও বস্তু গতিশীল হবে না। কখন? যদি এই দিকের ফোর্সও 10 হয়। অর্থাৎ এই যে এফ ফোর্স, এফ ফোর্সটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, আর এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। বস্তু গতিশীল হচ্ছে না, স্ট্যাটিক বা স্থির অবস্থায় থাকছে, তাই এই ঘর্ষণ বলকে বলছি আমি স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিত ঘর্ষণ বল। ওকে, 10 নিউটন পর্যন্ত বললাম বস্তু কোনো গতিশীল হচ্ছে না। তার মানে কি বলতে পারছি? 0 ছিল 0, 1 করলাম 1 হয়েছে, 2 করছি 2, 3 ছিল 3, 10 করেছি 10। তার মানে কী হচ্ছে? এদিকে অ্যাপ্লাইড ফোর্স আমি যখন বাড়াচ্ছি, ফ্রিকশন ফোর্সও নিজে বাড়ছে। আমি একে কন্ট্রোল করতে পারছি না, আমি কন্ট্রোল করতে পারি একে। এদিকের অ্যাপ্লাইড ফোর্স আমি চেঞ্জ করতে পারি, বাট এই ফ্রিকশন ফোর্স নিজে অ্যাডজাস্ট হচ্ছে, তাই একে বলা হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। ওকে, নিজে থেকে নিজে পরিবর্তিত হচ্ছে, তাই একে বলা হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। ওকে, নেক্সট এরকম বললাম, এরপর একটা ফোর্স দিলাম বস্তুকে আমি, তাহলে 10 নিউটন পর্যন্ত বললাম বস্তু গতিশীল হচ্ছে না, বাট উপক্রম হচ্ছে। কেন গতিশীল হচ্ছে না? এদিকের ফোর্স ইকুয়াল। এরপর বস্তুর উপর আমি 11 নিউটন ফোর্স দিলাম। যখনই বস্তুর উপর 11 নিউটন ফোর্স দিলাম, তখন বলছি বস্তু গতিশীল হয়ে গেল। যখনই 11 নিউটন ফোর্স দিলাম, তাতে বলছি বস্তু গতিশীল হয়ে গেল। ওকে, গতিশীল হয়ে গেল মানে কি? তাহলে নিশ্চয়ই এই দিকের যে বাধা এতক্ষণ ছিল, সেই বাধা নিশ্চয়ই এবার তাহলে কমে গেছে। এখানে যখন 10 দিলাম, 10ই পেয়েছেন, কিন্তু যখনই 11 নিউটন দিলাম, অ্যাজ এক্সাম্পল কিন্তু সবই এখানে, যখন 11 নিউটন ফোর্স দিলাম এখানে আমি, তখন বলছি বস্তু এবার কি হচ্ছে? গতিশীল হচ্ছে। তাহলে নিশ্চয়ই এই দিকের বাধা বল যেটা ছিল, সমানে ক্রিয়া করছিল, তাহলে সেটা নিশ্চয়ই এবার কমে গেল। ওকে, যদি কমে যায় তাহলে বস্তু গতিশীল হবে। এদিকের ফোর্স বেশি, এদিকে ফোর্স কম। তার মানে কি বলতে পারছি? অ্যাপ্লাইড ফোর্স ইজ গ্রেটার দেন ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স বলে শুধু ভালো হবে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। তাই তো হচ্ছে, এ দেখো স্ট্যাটিক এখানে বলতে স্থিরই ছিল, তাহলে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফোর্স কোনটা আছে? ফ্রিকশন ফোর্স 10 নিউটন, যেটা আমরা এক্সাম্পল নিয়েছি সেই হিসাবে 10 নিউটন। তাহলে 10 নিউটন পর্যন্ত রেস্টে ছিল, কিন্তু যখন দেখতে পাচ্ছি যে এর থেকে এই ফোর্স বেশি হয়ে গেল, মানে অ্যাপ্লাইড ফোর্সটা যখন এর থেকে বেশি হয়ে যাচ্ছে,
বা এই নিউটনও বলতে পারি, এই নিউটনের থেকে এটা বেশি হয়ে যাচ্ছে, তখন তাহলে বস্তু গতিশীল হয়ে যাবে, তখনই আসবে কাইনেটিক ফ্রিকশান। এই বস্তু যতক্ষণ স্থির অবস্থায় ছিল স্ট্যাটিক ফ্রিকশান। তাহলে এটাও স্ট্যাটিক ফ্রিকশান, এটাও স্ট্যাটিক, এটাও স্ট্যাটিক, সবই স্ট্যাটিক। তবে এটাকে কি বলতে পারি, এই যে ভ্যালু পেয়েছি আমি, সরি এটা অ্যাপ্লাইড ফোর্স, এটা যে ফ্রিকশান ফোর্স, এই যে ভ্যালুটা পেয়েছি আমি, এই এতগুলো স্ট্যাটিক ফ্রিকশানের মধ্যে এটা ম্যাক্সিমাম বেশি। এই স্ট্যাটিক ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালু যেটা, স্ট্যাটিক ফ্রিকশানের যে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশান, maximum value of static friction is called limiting friction. Okay, limiting friction. স্ট্যাটিক ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালুকেই বলছি আমরা লিমিটিং ফ্রিকশান, যেটাকে এফ এল দিয়ে ডিনোট করতে হবে। এখানে যে লেখা আছে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশান, এটাকে বলা হচ্ছে এফ এল। আর অ্যাপ্লাইড ফোর্সকে আমি বলতে পারি এফ। ওকে, তাহলে লিমিটিং ফ্রিকশানকে বললাম এফ। স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান যেটা, সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশান। তাহলে এটা হচ্ছে এক প্রকার লিমিটিং ফ্রিকশান। তার মানে এখান থেকে এরকম বলা যেতে পারে, যে দুটো পয়েন্ট নিয়েছিলাম, 3 নম্বর পয়েন্ট এরকম বলছি এখান থেকে, যে স্ট্যাটিক ফ্রিকশান যেটাকে আমরা এফ এস দিয়ে লিখবো, স্ট্যাটিক ফ্রিকশান কী দিয়ে লিখছি, এফ এস দিয়ে। এফ এস যেটা কার থেকে বেশি, 0 থেকে বেশি স্ট্যাটিক ফ্রিকশানটা, বা 0 সমান হতে পারে, আর লেস দেন কার থেকে, লিমিটিং ফ্রিকশান। স্ট্যাটিক ফ্রিকশান ফোর্স 0 থেকে বেশি বা সমান, কম কার থেকে হচ্ছে, লিমিটিং ফ্রিকশানের কম বা সমান হতে পারে। ওকে, লিমিটিং ফ্রিকশানে এতে লিমিটিং সমান হয়েছে বা এর থেকে কমও হতে পারে। ওকে, এই হচ্ছে লিমিট বলা আছে। যেমন আগেরটার ক্ষেত্রে কাইনেটিক ফ্রিকশান বলা হচ্ছিল, কাইনেটিক ফ্রিকশানের ক্ষেত্রে এরকম বলা হচ্ছিল যে ঠিক একই রকমভাবে এখানে বলছি স্ট্যাটিক ফ্রিকশান এফ এস ইজ প্রপোর্শনাল টু নর্মাল রিঅ্যাকশন। আগেরটা কাইনেটিক ফ্রিকশনও তাই বলা হচ্ছিল, অর্থাৎ ক্ষেত্রফলের উপর নির্ভরশীল হবে না, লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল হবে। সেখান থেকে একটা কনস্ট্যান্ট নিয়ে এলাম, সমান মিউ ইন্টু এস ইন্টু এন। ওকে, এই যে ফ্রিকশান ফোর্স পাচ্ছি, এই ফ্রিকশান ফোর্সটা স্ট্যাটিক ফ্রিকশান, বাট এটাকে কি বলছি আমরা, এটা কখন হবে, এই কন্ডিশান কখন আসবে, যখন লিমিটিং ফ্রিকশান আসবে। এই এফ এসটা এফ এল হলেই আমি এটা লিখতে পারবো, এটা মনে রাখতে হবে। এফ এল সমান মিউ এস ইন্টু এন, এটা তখনই হবে যখনই এই ফ্রিকশান ফোর্সটা এফ এল অর্থাৎ লিমিটিং ফ্রিকশান হবে, তখনই এটা, তার আগে কিন্তু নয়। শুধু এফ এস যদি বলি, তার মানে এটা না লিখলেই বেশি ভালো হয়, এটা না লিখলেই বেশি ভালো হতো। এইভাবে বলতে পারি এফ এল ইজ প্রপোর্শনাল টু এন, সেখান থেকে এরকম বললাম এফ এল সমান মিউ এস ইন্টু এন, অর্থাৎ লিমিটিং ফ্রিকশান হলে তখনই এই জিনিসটা আসবে, তার আগে পর্যন্ত কিন্তু হবে না। এই দুটো কেসে না লেখাটাই বেশি বেটার হয়। ক্লিয়ার? লিমিটিং ফ্রিকশান হলে এটা আসবে। তাহলে এখান থেকে সেই একই রকম মিউ এস সমান এফ এল বাই এন, এও তাহলে ফ্রিকশান, ডাইমেনশনলেস, ইউনিটলেস। এটাকে বলছো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশান, কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশান। ওকে, কখন এটা অ্যাপ্লাই হবে, যদি বডি মুভ করার চেষ্টা করে, বডি যখন মুভ করার চেষ্টা করবে তখনই হচ্ছে এই ফোর্স পাবো। স্ট্যাটিক ফ্রিকশান যেটা বলা আছে, স্ট্যাটিক ফ্রিকশান মুভ করার চেষ্টা করলে তখনই পাবে এটা। আর বডি কখন মুভ করবে, এটা মুভ করার চেষ্টা বলা হচ্ছে, আর বডি কখন মুভ করবে, বডি মুভস অনলি ইফ অ্যাপ্লাইড। ওকে, ইফ অ্যাপ্লাইড, মানে অ্যাপ্লাইড ফোর্স যেটা বলা আছে, ইফ অ্যাপ্লাইড ফোর্সের থেকে, মানে অ্যাপ্লাইড ফোর্সটা বেশি হবে কার থেকে, ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশান। ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশান, অর্থাৎ এটাকে এফ এল বলা হচ্ছে। যদি এফ এল এর থেকে অ্যাপ্লাইড ফোর্স বেশি হয়ে যায়, তাহলেই বস্তু গতিশীল হবে এবং তখনই চলে আসবে কাইনেটিক ফ্রিকশান। ক্লিয়ার? তাহলে এখন যদি গ্রাফ নিই আমি, গ্রাফ, তার সাথে অ্যাপ্লাইড ফোর্স
অ্যাপ্লাইড ফোর্স এফ লিখলাম, অ্যাপ্লাইড ফোর্স ভার্সেস ফ্রিকশন ফোর্স। যদি আমি গ্রাফ নিই তাহলে কী আসবে দেখব। এই দিকটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স আর এই দিক বরাবর হচ্ছে ফ্রিকশন ফোর্স। স্টার্টিংয়ে আমরা যে এক্সাম্পল নিয়েছিলাম এখানে, এই যে এক্সাম্পল ধরেছিলাম এখানে, এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছিল যে এ যখন 1 এও 1, এ যখন 2 এও 2, A3 A3, A10 এও 10। তার মানে কী বলতে পারছি যে অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশন ফোর্স সমানুপাতিক এবং ইকুয়াল ভ্যালু পেয়েছে একেবারে। ওকে, তাহলে গ্রাফ কীরকম পাচ্ছি দেখো। যদি পরস্পর সমানুপাতিক হয় তাহলে মূল বিন্দুগামী সরলরেখা এবং অ্যাঙ্গেল একেবারে 45ই হবে, 45ই হবে পুরোপুরি। তাহলে এখান থেকে এই পর্যন্ত বলছি আমি, এটা যখন এখানে গিয়ে পৌঁছালাম তখন এরকম বললাম এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু FL, লিমিটিং ফ্রিকশান চলে এসছে এই জায়গায়। স্ট্যাটিক ফ্রিকশানের ম্যাক্সিমাম ভ্যালু লিমিটিং ফ্রিকশান এখানে। এরপর অর্থাৎ এর জন্য তাহলে ফোর্স কত, এর জন্য অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এটা, এইখান থেকে এইখানে বাড়লাম। এরপর যদি ফোর্স দিই আমি আরও, লিমিটিং ফ্রিকশান আসার পর অ্যাপ্লাইড ফোর্স যদি আরও বাড়াই তাহলে দেখবো বডি এবার ফ্রিকশান কীরকম পাচ্ছি, এই জায়গা পাবো এরকম। এরপর কী হবে, ফোর্স যদি বাড়ায় তাহলে বস্তু এইভাবে চলতে থাকে। এইভাবে যাচ্ছি মানে এই জায়গায় যেটা চলে আসবে এবার, এটা কি পাচ্ছি, এটা হচ্ছে FK, এই নিচের লাইন হচ্ছে FK, এটা হচ্ছে FL লিমিটিং ফ্রিকশান, আর এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশান, অর্থাৎ বস্তু গতিশীল হচ্ছে। যখন গতিশীল হচ্ছে আগেও বলেছিলাম FK কনস্ট্যান্ট হয়, তাহলে এ তাই বলছে মোশন হচ্ছে এখানে মোশন, তাই এখানে FK হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, FK হচ্ছে কনস্ট্যান্ট। এখান থেকে এই পার্টটা কি ইন্ডিকেট করা হচ্ছে, এই টোটালটা এখান থেকে এই পর্যন্ত পুরোটা ইন্ডিকেট করছে বডি রেস্টে আছে। ওকে, এই পুরোটা ইন্ডিকেট করছে বস্তু এখানে রেস্টে আছে, গতিশীল হচ্ছে না। আর এই পয়েন্টটা কি ইন্ডিকেট করছে, এই পয়েন্টটা বলা হচ্ছে জাস্ট অ্যাবাউট টু মোশন। ওকে, জাস্ট গতিশীল হওয়ার মুহূর্তের জায়গা হচ্ছে এটা। তাহলে এখান থেকে রেস্ট আছে মানে, এখান থেকে এই পার্টটা বলছি আমরা রেস্টে আছে মানে এই পার্টটার জন্য এরকম বলতে পারি অ্যাপ্লাইড ফোর্স ইফ অ্যাপ্লাইড সমান স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, অ্যাপ্লাইড ফোর্স এবং স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স ইকুয়াল, এই হচ্ছে গ্রাফ। এখানে কয়েকটা অঙ্ক করবো স্ট্যাটিক ফ্রিকশনের কনসেপ্ট দিয়ে, কিছু অঙ্ক। এরকম যদি ভেবে নিই একটা বস্তু, সেই 4g গ্রামে যে বস্তু বলা হচ্ছিল 4g, এটা হচ্ছে 4 কেজি আর একটা বস্তু, এর উপর ফোর্স ফ্রিকশান এখানে আছে, ফ্রিকশান কত দেওয়া আছে, F সমান 6 নিউটন দিলাম। ওকে, 6 নিউটন ফোর্স এখানে অ্যাপ্লাইড করা হলো। আর কি বলা হচ্ছে, এই জায়গার μs স্ট্যাটিক কোএফিসিয়েন্ট, ঠিক আছে, 0.2, এটুকু বলে দেওয়া আছে। কি ফাইন্ড করতে হবে, একই রকম ফাইন্ড ফ্রিকশন ফোর্স। ওকে, FS আর একটা বলা হচ্ছে অ্যাক্সেলারেশন, এই দুটো তোমাকে খুঁজতে হবে। ওকে, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স খুঁজতে হবে এটা। ফার্স্ট ফ্রি বডি যদি নেই, ফ্রি বডি কী পাবো, ফ্রি বডি যদি হয় তাহলে একই রকমভাবে এটা হচ্ছে 4g, এইদিকে হচ্ছে নর্মাল রিয়াকশান n, এইদিকে অ্যাপ্লাইড ফোর্স 6 নিউটন। যখন বস্তু গতিশীল হয়ে যাবে তখন তাহলে এইদিকে নিশ্চয়ই ফ্রিকশন ফোর্স চলে আসবে FS। তাহলে FS সমান কী বলেছি আমরা, FS বলে গেলাম এখানে, FS সমান কী হয়, μs ইন্টু n, FS সমান μs ইন্টু n। তার মানে কি বলছি, FS, এটা আগেও বলেছিলাম, FS মানে হচ্ছে এটা হচ্ছে FL এর ইকুয়াল। লিমিটিং ফ্রিকশান হলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো, তার মানে এটা এরকম FL বলতে পারছি। তাহলে FL কি পাচ্ছি এখানে, আচ্ছা তাহলে এটাকে FL করে দাও, এটা FL। তাহলে FL সমান μs কত আছে 0.2, n কত হবে, যেহেতু বস্তু উপর দিকে চলে যাচ্ছে না তাহলে n এর সঙ্গে নিশ্চয়ই 4g ইকুয়াল, তাহলে 4 ইন্টু g, তার মানে এটা যাচ্ছে 8 নিউটন। ওকে, FL কত পাচ্ছি, ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন ফাইন্ড করছি এখানে 8 নিউটন। তাহলে কি উত্তর যেটা বলা হচ্ছে,
সরি 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 সরি, এটা এরকমই থাক, এটা এফএসি লিখে রাখেন, এফএস স্ট্যাটিক ফ্রিকশন কত হচ্ছে, বা ফ্রিকশন ফোর্স বলে বেশি ভালো হতো, ফ্রিকশন ফোর্সটা কত। তাহলে এখানে কত পাচ্ছি আমি 8 নিউটন। বডির উপর সামনের দিকের ফোর্স কত, এই বডির উপর সামনের দিকের ফোর্স 6 নিউটন, আর এইদিকে ম্যাক্সিমাম যে স্ট্যাটিক ফ্রিকশন, ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন কত পাচ্ছি 8। তাহলে এই বস্তুর ওপর সামনের দিকে 6 নিউটন ফোর্স দিয়ে আমি টানছি, বাট এখানে লিমিটিং ফ্রিকশন বলা হচ্ছে 8 নিউটন। তাহলে বস্তু কোন দিকে যাবে, বস্তুকে এদিকে যাবে। বস্তুকে গতিশীল করতে হলে বলা হচ্ছিল অ্যাপ্লাইড ফোর্স মাস্ট বি গ্রেটার দেন লিমিটিং ফ্রিকশন। তা লিমিটিং ফ্রিকশানই 8 নিউটন, অর্থাৎ পেছন দিকের ফোর্স বলছি 8 নিউটন, সামনে দিয়ে যে বলে আমরা টানছি সেটা 6 নিউটন। তাহলে কি বস্তু গতিশীল হবে? গতিশীল হবে না। গতিশীল যদি না হয় তাহলে তাহলে এ কি বলবো, 0, বস্তু গতিশীলই হচ্ছে না, তাহলে অ্যাক্সেলারেশন 0। ফার্স্ট কোশ্চেন যেটা ছিল ফ্রিকশন ফোর্স কী হবে, তাহলে এই ক্ষেত্রে ফ্রিকশন ফোর্স যেটা হবে সেলফ অ্যাডজাস্টিং বলা হচ্ছিল। আমার এইদিকে ম্যাক্সিমাম 8 পর্যন্ত থাকতে পারে। আচ্ছা, আগের এক্সাম্পলে চলে যাও। আগে যে এক্সাম্পল নিয়েছিলাম এইদিকে এরকম বলছি আমি 2 দিলে 2, 10 দিলে 10, 3 দিলে 3, 4 দিলে 4। আমি এখন এই দিকে কত দিলাম, 10 দিয়েছি। এইদিকে ধরো 10 দিয়েছি। এই দিকের ফোর্স, এইদিকে আমি ভুল বলছি সরি, এইদিকে ধরো আমি 2 দিয়েছি, এই বস্তুর উপর 2 নিউটন ফোর্স দিলাম। তাহলে কি বস্তু গতিশীল হবে? গতিশীল হবে না। কিন্তু কী দেখতে পাচ্ছি, লিমিটিং ফ্রিকশন কত আছে, লিমিটিং ফ্রিকশন হচ্ছে 10। এই দিকের ফোর্স বললাম 2 নিউটন দিলাম, অ্যাপ্লাই করলাম আমি, আর এইদিকে লিমিটিং ফ্রিকশন দেখতে পাচ্ছি 10। তাহলে যখন এইদিকে আমি 2 ফোর্স দিচ্ছি তখন কি ফ্রিকশন ফোর্সটা 10ই হবে নাকি কম হবে? যখন এইদিকে আমি 2 নিউটন ফোর্স দিলাম তার জন্য এই দিকের ফ্রিকশন কি 10ই ধরবো আমি? না, 10 তো লিমিটকে ইন্ডিকেট করছে যে ম্যাক্সিমাম এদিকে 10 পর্যন্ত অ্যাপ্লাই হতে পারে। কিন্তু আমি যখনই 2 দিচ্ছি এদিকে 2 দিলাম, তাই এদিকে কত পাচ্ছি 2, এদিকে 3 দিলে 3, 4 দিলে 4। অর্থাৎ এই কোশ্চেন এরকম বলছি আমরা এখানে যে এদিকে আমি 6 দিয়েছি, এইদিকে লিমিট আর আছে, তাহলে ফ্রিকশন ফোর্স কত হয়ে যাবে 6 নিউটন। 8 নিউটন নয়, কিন্তু 6 নিউটনই হবে এখানে। ওকে, একই রকম আর একটা যদি কোশ্চেন না হয় এখানে, এই একটা বস্তু মেঝের উপরে আছে, এখানে 2 কেজি বলের বস্তু, এর উপর ফোর্স দেওয়া হচ্ছে 20 নিউটন ফোর্স দেওয়া হয়। ওকে, এখানে কী কী বলা আছে, মিউ এস 0.6 বলা আছে, মিউ কে দুটোই বলা আছে, মিউ এসও বলা আছে, মিউ কেও বলা আছে, দুটোই আছে। কি ফাইন্ড করতে হবে এখানে, ফাইন্ড একই রকমভাবে ফ্রিকশন ফোর্স, এটা 1 নম্বর, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশন। ওকে, এই দুটো তোমাকে খুঁজতে হবে আগের মতো একই রকমভাবে। তাহলে এই ফ্রি বডি যদি ভাবি কী পাবো, এই বস্তুর উপর লিমিটিং ফ্রিকশন ফাইন্ড করে নিই, লিমিটিং ফ্রিকশনটা, ঠিক আছে। লিমিটিং ফ্রিকশন কোনটা হচ্ছে FL, লিমিটিং ফ্রিকশন হলে কী আসবে, মিউ এস ইন্টু এন। আমি যেটা পড়েছি, মিউ এস কত দেওয়া আছে 0.6, এন কত হবে, এই বস্তু যদি 2 কেজি ভর হয় তাহলে এন কত হবে, এদিকে mg আর এদিকে হচ্ছে n, তাহলে n সমান 2g, তাহলে 2 ইন্টু জি মানে কত 2g, জি যদি 10 ধরি তাহলে হয়ে যাবে 6 দোকানে 12 নিউটন ফোর্স। ওকে, 12 নিউটন। তার মানে বস্তুর ওপর এই দিকের ফোর্স হচ্ছে 20 নিউটন, আর এদিকে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে, এদিকে ফ্রিকশান ফোর্স হয়ে যাচ্ছে 12, লিমিটিং ফ্রিকশান যেটা এফএল বলছি আমি কত হচ্ছে 12। এইদিকে আমি দিচ্ছি 20, এইদিকে হচ্ছে 12। তাহলে কি বস্তু গতিশীল হবে নাকি হবে না? এই ক্ষেত্রে যেটা পেয়ে যাচ্ছি আমি, এফ অ্যাপ্লাইড ইজ গ্রেটার দেন FL, লিমিটিং ফ্রিকশানের থেকে এদিকের ফোর্স বেশি, তাহলে নিশ্চয়ই বস্তু গতিশীল হবে। ওকে, বস্তু যদি গতিশীল হয় তাহলে তার ত্বরণ কী আসবে,
বস্তু যদি গতিশীল হয় তাহলে তার ত্বরণ কী হবে। তাহলে এর ক্ষেত্রে গতির সমীকরণ, বস্তু ধরলাম এদিকে গতিশীল হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে লব্ধি বল কত হবে 20 মাইনাস 12 সমান এম, এম মানে কত 2, এটা হচ্ছে এ, তাহলে এ হয়ে যাচ্ছে 8 অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো হওয়া উচিত। এইটা যদি করো তাহলে পুরোপুরি ভুল হয়ে যায়। ভালো করে দেখো, এই জিনিস যদি করা হয় তাহলে পুরোপুরি ভুল হয়ে যায়। কি ভুল? এটা ভুল। কেন বলছি ভুল? দেখো এখান থেকে দেখতে পাচ্ছি লিমিটিং ফ্রিকশন 12, অ্যাপ্লাইড ফোর্স 20, তাহলে বস্তু মোশন পাবে, তাই তো, বস্তু মুভ করবে। বস্তু যদি মুভ করে তখন তাহলে ফ্রিকশন ফোর্স কী আসবে? বস্তু যদি গতিশীল হয় তখন তাহলে কি লিমিটিং ফ্রিকশন আসবে? আসবে না, তখন কি আসবে? কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন কত হবে? কাইনেটিক ফ্রিকশন এফ কে, কাইনেটিক ফ্রিকশন সমান কী ছিল? মিউ কে ইন্টু এন। মিউ কে কত আছে? মিউ কে হচ্ছে 0.4, ভালো কথা, মিউ কে হচ্ছে 4 আর এদিকে এন হচ্ছে 2 ইন্টু জি, তাহলে কত আসছে? এটা 8 নিউটন। কাইনেটিক ফ্রিকশান হচ্ছে 8 নিউটন। যেহেতু মুভ করছে তাহলে এইকে দিয়ে কাজ করা যাবে না, যে 12 বসিয়ে আনসার পেয়ে গেছি, করা যাবে না। কি করতে হবে? কাইনেটিক ফ্রিকশান নিতে হবে, যেহেতু মোশন আছে তাহলে কাইনেটিক ফ্রিকশান। কাইনেটিক ফ্রিকশান যদি দেই তাহলে এবার কী পাচ্ছি দেখো, তাহলে এবার বলছি বডি, এ হচ্ছে বডি, এরপর এই দিকের ফোর্স হচ্ছে 20, এই দিকের ফোর্স এফ কে, এফ কে সমান 8, বস্তু এদিকে গতিশীল। তাহলে এখান থেকে সমীকরণ কী আসবে? 20 মাইনাস 8, 20 মাইনাস 8 সমান এম এ, এম তো হচ্ছে 2 আর এটা হচ্ছে এ, তাহলে এ সমান কত হয়ে যাচ্ছে? এটা 12 আর 2, তাহলে এখান থেকে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, খুব ভালো করে দেখো এটা কেন বাদ দিলাম, এটা কেন নিলাম। এখানে বস্তু গতিশীল হবে, গতিশীল হলে 20 মাইনাস 12 আসবে না, লিমিটিং ফ্রিকশন ইউজ করা যাবে না। গতি হচ্ছে, তাই গতি ও ঘর্ষণ বল ব্যবহার করতে হবে, সেটা 8 নিউটন, তাই হিসেবে এটা পাচ্ছি। ওকে, খুব ইম্পর্টেন্ট, ভালো কথা। এটা দেওয়াল, দেওয়ালের সঙ্গে এই একটা বস্তুকে এই দিক দিয়ে একটা ফোর্স 40 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে দেওয়ালের সঙ্গে 1 কেজি ভরের একটা বস্তুকে আটকে রাখা হয়েছে। ওকে, আটকে রাখা হচ্ছে, তাহলে কি ফাইন্ড করতে হবে? ফাইন্ড ফ্রিকশন ফোর্স অ্যান্ড অ্যাক্সিলারেশন। ওকে, এটা ফাইন্ড করতে হবে। তাহলে কি করবো আমরা? ফার্স্ট ফ্রি বডির মতো করে আংলাম, এখানে ফ্রি বডি না, জাস্ট আংলাম এখানে, জিনিসটা বোঝানোর জন্য। এই ক্ষেত্রে কি বলা হচ্ছে? অ্যাপ্লাইড ফোর্স কোন দিকে? এই বডির জন্য এই দিকের ফোর্স হচ্ছে 1 ইন্টু জি, মানে হচ্ছে 10। ওকে, 10 নিউটন এইদিকে, তাহলে এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। ওকে, এই ক্ষেত্রে বস্তুকে গতিশীল করার মতো ফোর্স কোনটা? এটাই হবে। এটা তো নয় নিশ্চয়ই, এই যে ফোর্স অ্যাপ্লাই করছে এখানে 40 নিউটন, এটা নিশ্চয়ই অ্যাপ্লাইড ফোর্স হবে না। এই ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে? এই বল আমি এখানে প্রয়োগ করলাম, ফলে দেওয়াল এখান থেকে আমাকে একটা বল দেবে, এই দেওয়াল এখান থেকে একটা বল এইদিকে দেবে। এটা হচ্ছে নর্মাল রিয়াকশান হতে পারে। ওকে, নর্মাল রিয়াকশান, বাট এই ফোর্স একে গতিশীল করতে পারবে না। তাহলে কে গতিশীল করবে? এই ফোর্স। যখনই অ্যাপ্লাইড ফোর্স এইদিকে বলছি আমি, তাহলে ফ্রিকশন ফোর্স নিশ্চয়ই ওপর দিকে হবে। ফ্রিকশন ফোর্স এটা, এই হচ্ছে ফ্রিকশন ফোর্স। এই ফ্রিকশন ফোর্স সমান কি হবে দেখবো আমরা। তো ফ্রিকশন ফোর্স ফাইন্ড করার জন্য তাহলে ফার্স্ট আমাদের কি ফাইন্ড করতে হবে? যা কন্ডিশন ছিল লিমিটিং ফ্রিকশন আগে ফাইন্ড করব, চেক করে দেখবো আমরা। লিমিটিং ফ্রিকশনের কন্ডিশন কি ছিল? মিউ এস ইন্টু এন, মিউ এস ইন্টু এন। সেখানে তাহলে মিউ এস দেওয়া থাকবে, মিউ এস সমান 0.3 আর মিউ কে সমান 0.2, এটা গিভেন। ওকে, তাহলে মিউ এস কত নিচ্ছি? 0.3 আর এন কত হবে? এন তো এন কত হবে এখানে? এখানে এন মানেই হচ্ছে 40 নিউটন। ক্রিয়া প্রতিক্রিয়া, দেওয়ালের উপর 40 দিচ্ছি আমি, তাহলে ও দিচ্ছে এন মানে 40, তাহলে এন সমান 40, তাহলে এন 40 দিয়ে দাও, ফলে কত হচ্ছে? 12 নিউটন। ওকে, 12 নিউটন ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে? লিমিটিং ফ্রিকশন যদি ভাবি এইদিকে, ম্যাক্সিমাম এইদিকে 12 নিউটন অ্যাপ্লাই হতে পারে, প্রযুক্ত হচ্ছে।
বা এই দিকে আমি কত দিচ্ছি 10, তাহলে কী হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, তাহলে এরকম বলা যেতে পারে if applied is less than FL, লিমিটিং ফ্রিকশনের থেকে কম, লিমিটিং ফ্রিকশনের থেকে যদি কম হয় তাহলে বডি কী হবে রেস্টে থাকবে, রেস্ট যদি হয় তাহলে এবার ফ্রিকশন ফোর্স কত হবে, ফ্রিকশন ফোর্স তাহলে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স যেটা বলা হচ্ছিল কত হবে, এদিকে 10 দিয়েছি আমি তাহলে এদিকে 10 হবে। ওকে, তাহলে এখানে চলে আসবে 10 নিউটন, 12 নয় কিন্তু মনে রাখো 10 নিউটন হবে। তাহলে বডি যদি রেস্টেই থাকে তাহলে অ্যাক্সিলারেশন কী হবে 0। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ঘর্ষণ কোণ যেটা বলা হচ্ছে, ধরো এই একটা বস্তু এই মেঝের উপর রাখা আছে, এর উপর আমি ফোর্স দিচ্ছি, এর উপর যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কী হবে ফ্রিকশন ফোর্স পাবো। এই ফোর্স বাড়াতে বাড়াতে এরকম একটা জায়গায় গেলাম যখন ফ্রিকশন ফোর্স FL এ গিয়ে পৌঁছে গেছে, অর্থাৎ লিমিটিং ফ্রিকশন, অর্থাৎ বস্তু জাস্ট গতিশীল হওয়ার চেষ্টা করছে, অল্প একটু ফোর্স বাড়ালেই বস্তু গতিশীল হয়ে যাবে, অর্থাৎ লিমিটিং ফ্রিকশন আছে। এখানে বস্তুর ওজন পাচ্ছি এইদিকে, বস্তুর যাই ওজন হোক না কেন এইদিকে পাবো, আর নর্মাল রিঅ্যাকশান বলছি এখানে হচ্ছে এই নর্মাল রিঅ্যাকশান। ওকে, এই নর্মাল রিঅ্যাকশান এবং লিমিটিং ফ্রিকশান তাদের লব্ধি কী পাবো, এটা তাদের লব্ধি হয়ে যাচ্ছে এটা, আর নর্মাল রিঅ্যাকশান এবং স্থিমাস্ত ঘর্ষণ বলের লব্ধি হচ্ছে আর এই লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ তৈরি করছে, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ তৈরি করছে তাকেই বলছি আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঘর্ষণ কোণ, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। আরও বলছি, লম্ব প্রতিক্রিয়া এবং সীমাস্থ ঘর্ষণ বল বা লিমিটিং ফ্রিকশন তাদের লব্ধি লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ তৈরি করছে তাকে বলছি আমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি কম্পোনেন্টে ব্রেক করি, আর এর এই দিকের কম্পোনেন্ট কী হবে আর ভেক্টর, তার এই দিকের কম্পোনেন্ট কী আসবে আর কস থিটা, আর এর এদিকে কম্পোনেন্ট আর কস থিটা, অলরেডি দিকে এন আছে তাহলে সেখান থেকে বলতে পারছি এটা। আর কি আর এর এদিকের কম্পোনেন্ট কী হচ্ছে আর সাইন থিটা সমান কী হচ্ছে এফএল, তাহলে সেখান থেকে যদি রেশিও করে দিই এটাকে, এখান থেকে কী আসবে ট্যান থিটা সমান FL বাই এন। FL মানে কী বলা হচ্ছিল, FL মানে হচ্ছে মিউ এস ইন্টু এন বাই এন সমান, তাহলে কী পাচ্ছি মিউ এস, ট্যান থিটা সমান মিউ এস। ঘর্ষণ কোণ এবং ঘর্ষণ গুণাঙ্কের রিলেশান যদি বলা হয় এই পাবো, ট্যান থিটা সমান মিউ এস, এখান থেকে সম্পর্ক পেয়ে গেলাম। ওকে, এই ক্ষেত্রে এরকম বলা যেতে পারে, তাহলে আমি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করছিলাম, এই দিকে ফোর্স ছিল, এই যদি বস্তু হয় ফোর্স হচ্ছে এই দিক, তাহলে ফ্রিকশন ফোর্স এইদিকে, লম্ব প্রতিক্রিয়া এই দিকে, আর লব্ধিরা হচ্ছে এটা, এই হচ্ছে অ্যাঙ্গেল পাচ্ছিলাম, তাই তো। এখন এরকম বলছি যে ফোর্সটা এই দিকে না নিয়ে এই 3D যদি ভাবি তাহলে ফোর্স ধরো এই দিকে অ্যাপ্লাই করছি আমি, ফোর্স যদি এই দিকে অ্যাপ্লাই করি, এদিকে অ্যাপ্লাইড ফোর্স এদিকে, তাহলে ফ্রিকশন ফোর্স এদিকে পাবো, ফ্রিকশন ফোর্স এদিকে পাবো, তাই তো। ফ্রিকশন ফোর্স এটা, লম্ব প্রতিক্রিয়া এটা, তাদের একটা লব্ধি পাবো, ছবি কেমন হবে, তাই তো। ওকে, দেখো এবার এটা ফ্রিকশন ফোর্স, এটা ফ্রিকশন ফোর্সের ডিরেকশন, এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, তাহলে এই ফ্রিকশন ফোর্স এবং লম্ব প্রতিক্রিয়ার লব্ধি কোনটা হবে, লব্ধি নিশ্চয়ই এইটা হয়। ভালো করে দেখো, এটা পাচ্ছি, বোঝা যাচ্ছে ছবি দিকে দেখো, এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, এটা লম্ব প্রতিক্রিয়া, তাহলে এদের লব্ধি পাবে এটা। তাহলে ঘর্ষণ কোনটা হচ্ছে এই পেনের সঙ্গে, এই ব্ল্যাক কালারের যে পেন তার সঙ্গে এই পেন্সিলের যে কোনটা অ্যাঙ্গেলটা, এখানে এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি এখানে আমি কোথায়, এইখানে এই জায়গায় যে কোনটা, এই যে কোনটা, এই কোনটা, এটা হচ্ছে ঘর্ষণ কোণ। এখানে এরকম বলা যেতে পারে, এইভাবে থাকছে ফ্রিকশন ফোর্স লম্ব প্রতিক্রিয়া, তাহলে ঘর্ষণ কোণ হচ্ছে এটা। ওকে,
নেক্সট যদি ওটাকে উল্টে দেওয়া হয় একটু, এরকম বলছি এবার ফ্রিকশান ফোর্স এই দিকে, ফ্রিকশান ফোর্স এই দিকে, লম্ব প্রতিক্রিয়া এখানে, তাহলে এবার অ্যাঙ্গেল আসবে এটা, এই হচ্ছে ফ্রিকশান ফোর্স এইদিকে, লম্ব প্রতিক্রিয়া হচ্ছে এইদিকে, এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া এটা, তাহলে এবার লব্ধি হচ্ছে এটা, তাহলে এখানে অ্যাঙ্গেল কোথায়, এখানে অ্যাঙ্গেল পাচ্ছি এটা, এই অ্যাঙ্গেলটা। এরপর বললাম ফ্রিকশান ফোর্স এদিকে ঘুরলো, ফ্রিকশান ফোর্স এদিকে ঘুরলো, তাহলে লব্ধি এবার এদিকে আসবে, তাহলে এখন অ্যাঙ্গেল কোথায় আছে এটা। তাহলে এইভাবে পুরোটা যদি দেখা হয়, এখানে কোণ ছিল এটা, তারপর যখন এইদিকে ঘুরলো তখন কোণ আসছে এটা, যখন এইদিকে ঘুরছে তখন কোণ হচ্ছে এটা। তার মানে এরকম বলা যেতে পারে, এখানে এরকম একটা ডায়াগ্রাম আমি পেতে পারি। এই হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, এই হচ্ছে মেঝে ছিল, অর্থাৎ এই ক্ষেত্রে এইখানে এই যে কোণটা, এই কোণটা এই লম্ব প্রতিক্রিয়ার চারপাশে এরকম একটা শঙ্কু আকৃতির কোণ পাবো এইখানে। ওকে, সব দিকে নিচ্ছি আমি, এই ফ্রিকশান ফোর্সটা ঘোরানো হচ্ছে জাস্ট, এখন এই দিকে ছিল, একটু পরে এই দিকে করে দেওয়া হচ্ছে, লম্ব প্রতিক্রিয়া উপর দিকে আছে, এটা শুধু এই দিকে করে দেওয়া হলো, তাহলে এইখানে পাচ্ছি পাবো। আবার কিছুক্ষণ পর বলছি ফ্রিকশান ফোর্স এদিকে চলে আসবে, তখন লব্ধি এদিকে চলে আসবে, মানে একবার ধরো এইদিকে ফ্রিকশান ফোর্স এদিকে লম্ব প্রতিক্রিয়া, তাহলে লব্ধি এখানে পাচ্ছি। আবার যখন এদিকে ফ্রিকশান ফোর্স আসবে লম্ব প্রতিক্রিয়া এদিকে, তাহলে লব্ধি এটা পাচ্ছি। এইভাবে সব দিক ভাবা হচ্ছে, ভাবলে দেখবো এই ক্ষেত্রে একটা শঙ্কু পাবো, এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এই যে কোণটা, এই যে পুরো কোণটা, একে বলছি আমি ঘর্ষণ শঙ্কু। ওকে, ঘর্ষণ শঙ্কু। আচ্ছা, এখানেও কিছু কোশ্চেন আমরা করবো। এখানে এরকম ধরা হলো, ধরো এই হচ্ছে মেঝে, এই একটা ব্লক, একটা ব্লক, এখান থেকে v0 বেগ নিয়ে গতিশীল হচ্ছে, এবং এই জায়গার কোফিসিয়েন্ট বলা হচ্ছে মিউ, ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে কি ফাইন্ড করতে হবে, ফাইন্ড দ্য টাইম, ফাইন্ড দ্য টাইম আফটার হুইচ it stops and also calculate displacement, of block. Okay, find the time after which it stop, ভি গতিবেগ নিয়ে যাচ্ছে, তাহলে কখন গিয়ে থেমে যাবে। ওকে, তাহলে ফার্স্ট কি ফাইন্ড করবে, এখানে গতিশীল যেহেতু হচ্ছে, তাহলে এখানে কী পাবে, এফ কে সমান কী হয়, মিউ কে ইন্টু এন। মিউ কে মানে এখানে মিউ আছে, আর তো কিছু দেওয়া নেই, তাহলে এটাই মিউ কে, এটাই মিউ এস। হ্যাঁ, এটা মনে রাখো, যখন মিউর ভ্যালু একটাই থাকবে, এই মিউর ভ্যালু একটাই, ভাগ করা কিছু নেই, তখন মিউ এস এবং মিউ কি দুটোই তুমি ইউজ করতে পারো। যদিও আমরা আগে পড়েছি মিউ এস মিউ কে আলাদা, মিউ এস মিউ কে আলাদা, এবং এটাও হচ্ছে মিউ এস ইজ গ্রেটার দেন মিউ কে, গ্রাফ থেকেও আমরা পড়েছি মিউ এস ইজ গ্রেটার দেন মিউ কে। ওকে, লিমিটিং ফ্রিকশন যখন চলে আসবে তখন পাবো এটা আমরা, বাট নর্মালি এটাই মিউ এস বেশি মিউ কে কম। তা সত্ত্বেও যখন বলছি একটাই মিউ দেওয়া থাকবে, তখন তুমি ওই দুটোর ভ্যালু সেমই তোমাকে ভাবতে হবে। আচ্ছা, তাহলে মিউ আর এন মানে কত হবে, এন মানে এই বস্তুর এম জি নিচের দিকে পাচ্ছি, আর উপর দিকে হচ্ছে এন পাবো, এন, তাহলে এন মানে এখানে এম জি আসবে, হচ্ছে এফকে পেয়ে গেলাম। ওকে, বস্তু তাহলে সামনের দিকে গতিশীল হবে, গতিশীল যদি হয় তাহলে ওর কী পাচ্ছি, প্রাথমিক বেগ কত এটা, অন্তিম বেগ কত, স্টপ হয়ে যাবে, রেস্ট হয়ে যাবে, তাহলে 0। আচ্ছা, টাইমটা আমাকে বের করতে হবে টি, এটা টি, আর কি জানি, অ্যাক্সিলারেশন পাবো এ। বস্তু এই দিকে গতিশীল হচ্ছে, তাহলে ফ্রিকশান কোন দিকে, ফ্রিকশান নিশ্চয়ই এইদিকে, তাহলে এফ কে হচ্ছে এদিকে, তাহলে গতির ঠিক বিপরীতে, তাহলে ঠিক ত্বরণ না মন্দনও বলতে পারি একে প্রকার। তাহলে এখানে কি বলছি, এফ কে বাই এম, এফ কে মানে কত আসবে, এটা মিউ ইন্টু জি, দেখো মাইনাস করে দিয়েছি এখানে, কারণ বিপরীত দিক বলে। এরপর সমীকরণ বসে দাও, ভি স্কোয়ার, তাহলে ভি সমান ইউ প্লাস এটি, এটা সূত্র, ভি হচ্ছে 0, ইউ হচ্ছে v0, আর মাইনাস এ মানে কত পাচ্ছি, এ হচ্ছে মিউ জি ইন্টু টি। ওকে, তাহলে এখান থেকে টি সমান কি আসবে, টি সমান v0 বাই মিউ
টি সমান v0/μg এটা। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে কত ডিসপ্লেসমেন্ট হবে। ডিসপ্লেসমেন্টের জন্য কোন সূত্র নেবো? এইসব ভ্যালু যদি পাই আমি, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as a0, এটা হচ্ছে v0 স্কোয়ার, এটা তো মাইনাস হয়ে যাবে নিশ্চয়ই, এটা মাইনাস যেহেতু, তাহলে 2 ইন্টু μg ইন্টু এস হচ্ছে কত বের করতে হবে আমাকে। তাহলে এখান থেকে সলভ করো, এস সমান ভি স্কোয়ার বা v0 স্কোয়ার বাই 2g ইন্টু μg। ওকে, এই অ্যান্সার, শুধু সূত্র বসালেই পেয়ে যাবো সহজ। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা ব্লক দেওয়া আছে, ব্লকটার মাস হচ্ছে √3 কেজি, এখানকার কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে 1/2 √3, এটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, তাহলে কোশ্চেন হচ্ছে এরকম, ফাইন্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ। এই যে ফোর্স দিচ্ছি তার ম্যাক্সিমাম ভ্যালু কত হলে ব্লক ডাজ নট মুভ বলেছে। ওকে, ব্লক মুভ করবে না। ওকে, এটা হোমওয়ার্ক হিসাবে থাকলেও করে পাঠাবে। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ ইজ ইজিয়ার, পুশ অর পুল। এটা ব্লক আছে, এই ব্লকের টানাটা ইজি হবে নাকি ঠেলাটা ইজি, মানে এক স্থান থেকে অন্য স্থানে যাবো, টেনে না ঠেলে উইথ ফ্রিকশান কোফিসিয়েন্ট দেওয়া আছে এখানে। ওকে, কোনটা ইজিয়ার হবে, কোনটা ইজিয়ার এবং কেন, কারণ সহ আনসার পাঠাবে করে। ওকে, এটাও তাহলে হোমওয়ার্ক থাকলো, এটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে, নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফোজ। অ্যাঙ্গেল অফ রিফোজ কি? এটা একটা নততল যার নতিকোণ বললাম থিটা, এই নতিকোণের উপরে একটা বস্তুকে আমি বসিয়ে দিলাম, কারণ এই বস্তু নিচের দিকে নামবে কি নামবে না বা রেস্টে থাকবে সেটা কী করে পাবো। এই যে নতিকোণ আছে, এই নতিকোণ যদি খুব কম হয়, খুব কম, এরকম একটা ভ্যালু বললাম, তাতে বলছি বস্তু রেস্টে আছে, কোনো একটা কোণের জন্য রেস্টে আছে। এরপর যদি এই অ্যাঙ্গেল বা এই নতিকোণ যদি আস্তে আস্তে আমি বাড়াতে থাকি, নতিকোণ যদি আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে বাড়াতে ধরো প্রথমে বাড়ালাম পড়লো না, তারপর আরও বাড়ালাম পড়লো না, এইভাবে বাড়াতে থাকলে একটা সময় গিয়ে দেখবে বস্তু নিচের দিকে নেমে আসছে। তাহলে যে এই নততল, এই যে নততলের যে নতিকোণ, এই নতিকোণের সর্বোচ্চ যে মানের জন্য বস্তু নিচের দিকে গতিশীল হবে, নততলের সর্বোচ্চ যে কোণের জন্য বস্তু নিচের দিকে গতিশীল হবে, ওকে নততলের যে সর্বোচ্চ কোণের জন্য বস্তু এর উপর স্থির অবস্থায় থাকতে পারবে, গতিশীল হবে না, স্থির অবস্থায় থাকতে পারবে, সেই কোণকে বলছি অ্যাঙ্গেল অফ রিপোজ। আবারও বলছি, নততলের সর্বোচ্চ যে কোণের জন্য বস্তু নততলের উপর স্থির অবস্থায় থাকতে পারবে, মানে নেমে আসার উপক্রম করবে কিন্তু নামবে না, সেই কোণকে বলছি অ্যাঙ্গেল অফ রিপোজ। ওকে, দেখবো আমরা কেন একটা বস্তু নততল থেকে নিচের দিকে নেমে আসে আর কেন নেমে আসে না, তার কারণ সহ দেখবো আমরা। এটা ধরে বস্তু আছে, এই বস্তুর উপর এই দিকের ফোর্স mg, এই অ্যাঙ্গেল থিটা, তাহলে এই অ্যাঙ্গেলও নিশ্চয়ই থিটা, তাহলে এই দিকে কী পাচ্ছি mg cos থিটা, এই দিকে কী পাচ্ছি mg sin থিটা। ওকে, তাহলে বস্তুর উপর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এই দিক, আর এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশান, এদিকে নর্মাল রিঅ্যাকশান। বস্তুর উপর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এই দিকে, অর্থাৎ বস্তুর উপর অ্যাপ্লাইড ফোর্স যদি এদিকে হয়, তাহলে ফ্রিকশান ফোর্স এই তল বরাবর এই দিকে পাবো, ফ্রিকশান ফোর্স এফ সমান কী পাচ্ছি মিউ mg cos থিটা। ওকে, এই ক্ষেত্রে যেহেতু বস্তু গতিশীল হওয়ার উপক্রম করবে, তাই এখানে মিউ এস ইউজ করলাম, এদিকের ফোর্স। তাহলে এই বস্তুকে গতিরোধ করতে পারবে কি এই ফোর্স, তাই তো, বা এরকম বললাম এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশান। ওকে, ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশান, বা যেটাকে এফএল বলা আছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশান, যেটা হচ্ছে এফএল। এফএল কী পাবে এখানে, এফএল সমান মিউ এস ইন্টু এন, লিমিটিং ফ্রিকশান বলছি তো, তাহলে এটাই হচ্ছে মিউ এস ইন্টু এন, মানে কত, এন মানে কার সঙ্গে ইকুয়াল হচ্ছে mg cos থিটা, তাহলে এন মানেই হচ্ছে mg cos থিটা, এখানে এটা পাচ্ছি আমি। আর নিচের দিকে নেমে আসার ফোর্স হচ্ছে mg sin থিটা, নিচের দিকে নেমে আসার ফোর্স। এখন এরকম বলা হচ্ছে যে থিটা ইজ স্মল, থিটা যদি স্মল হয় তাহলে সাইন থিটা কী হবে, সাইন থিটাও বলছি স্মল হবে।
থিটা স্মল, তাহলে সাইন থিটাও স্মল। স্মল মানে কত? এর ভ্যালু প্রায় নিয়ার ইকুয়ালস টু থিটা। থিটা তো ক্ষুদ্র বলছি আমি। আর কস থিটা কি বলা হচ্ছে? কস থিটা বলছি লার্জ হবে। থিটা স্মল হলে সাইন থিটা থিটা অর্থাৎ স্মল, থিটা কিন্তু স্মল বলে দিলে স্মল, বাট কস থিটার ভ্যালু বলছি আমি ওয়ান লার্জ হচ্ছে, অনেক বেশি কস থিটা। ওকে, এবার কি দেখতে পাচ্ছি দেখো, এই ক্ষেত্রে এমজি সাইন থিটা আর এমজি কস থিটা এই অ্যাঙ্গেল যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে সাইন থিটা কি ছোটো বলেছি, যদি ছোট হয় তাহলে এই দিকের ফোর্সটা কম, আর কস থিটা আমি লার্জ বলেছি বেশি। থিটা যখন স্মল তখন বলছি আমি কস থিটা লার্জ বলছি, কস থিটা লার্জ মানে তাহলে এই দিকের ফোর্স নিশ্চয়ই বেশি। কখন? যখন অ্যাঙ্গেল স্মল, অর্থাৎ নতিকোণ যখন খুব ক্ষুদ্র হবে এই দিকের ফোর্স কম, এই দিকের ফোর্স বেশি। তার মানে কি ফ্রিকশান ফোর্স বেশি হচ্ছে। যদি ফ্রিকশান ফোর্স বেশি হয় তাহলে কি বস্তু নিচে দিকে নেমে আসবে? তাহলে বস্তু নিচের দিকে নেমে আসবে না। কখন? যদি ফ্রিকশান ফোর্স বেশি হয় তখন বলা হচ্ছে বস্তু নিচের দিকে নেমে আসবে না, তাই নেমে আসে না। ওকে, কিন্তু যদি থিটার ভ্যালু আমি ইনক্রিজ করি, থিটা যদি ইনক্রিজ করি তাহলে সাইন থিটা এবার কী বলা হচ্ছে? থিটা ইনক্রিজ করলে সাইন থিটা ইনক্রিজ করবে আর কস থিটা ডিক্রিজ করবে। ওকে, থিটা ইনক্রিজ করলে বলছি এটা থিটা ইনক্রিজ করছি আমি, তাহলে কস থিটার ভ্যালু কমে যাচ্ছে, অর্থাৎ এই দিকের ফোর্স কমবে, এই দিকের ফোর্স বাড়বে। প্রথমে বললাম এ বেশি এ কম, এখন বলছি এ কমছে এবার এ বাড়ছে। ওকে, অ্যাঙ্গেল বাড়ালে এটা পাচ্ছি। তাহলে বাড়াতে এরকম একটা সিচুয়েশন তো আসবে যখন এরকম বলছি আমি এমজি সাইন থিটা ইকুয়ালস টু মিউ এস এমজি কস থিটা, এরকম একটা সিচুয়েশন আসবে। দুটো ফোর্সই ইকুয়াল, নথতলের উপর দিক এবং নিচের দিক দুই দিকের ফোর্স ইকুয়াল। যদি হয় এই দিকের ফোর্স এবং এই দিকের ফোর্স ইকুয়াল হয়ে যায়, তখন তাহলে বডি কী করবে? সেক্ষেত্রে এরকম বলা যেতে পারে বডি জাস্ট অ্যাবাউট টু স্লিপ। অর্থাৎ বডি জাস্ট স্লিপ করার চেষ্টা, নেমে আসার চেষ্টা করবে এখান থেকে। ওকে, এই অবস্থায় যখন এই দিকের ফোর্স ইকুয়াল, তখন বলছি বস্তু জাস্ট নিচের দিকে নেমে আসার চেষ্টা করবে। তখন যে অ্যাঙ্গেল, নেমে আসবে না, নেমে আসার চেষ্টা করবে, তখন যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফোজ বা বিরাম কোণ বলা হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমি কী পাবো? এখান থেকে সিম্পলি ক্যালকুলেশন করলে এমজি বাদ চলে যাবে, এমজি বাদ, তাহলে এখান থেকেও সেই একই রকম বলা হচ্ছে ট্যান থিটা সমান মিউ এস। এই থিটাটাকে আমি এরকম থিটা আরও বলতে পারি, ট্যান থিটা আর সমান মিউ এস। ওকে, অ্যাঙ্গেল অফ রিফোজ থিটা আর, তাই বলা আছে। এর আগে এরকম একটা রিলেশন পেয়েছিলাম আমরা, ট্যান থিটা সমান, এছাড়াও মিউ এস ছিল এটা। সেক্ষেত্রে থিটাটাকে বলছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশান। তাহলে এখান থেকে কম্পেয়ার যদি করি আমি, তাহলে থিটা আর সমান থিটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশান, তাহলে এটাকে এফ লিখে দিলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশান আর অ্যাঙ্গেল অফ রিপোজ সেম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল অ্যাঙ্গেল অফ রিপোজ কি? নেক্সট ধরো অ্যাঙ্গেল অফ রিপোজের উপর ডিপেন্ড করছে আমরা, এখান থেকে কয়েকটা পয়েন্ট নিলাম। এখানে ধরো এরকম বলে দেওয়া হলো গিভেন, কি বলছে গিভেন? থিটা হচ্ছে এনি অ্যাঙ্গেল, থিটা ইজ লেস দেন থিটা আর। ওকে, নততলের যে নতি কোণ ছিল, এই কোণটা কখন? অ্যাঙ্গেল অফ রিপোজ, অর্থাৎ যে কোণের জন্য বস্তু জাস্ট স্থির অবস্থায় আছে আর একটু বাড়ালে পড়ে যাবে। যদি এরকম হয়, অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিপোজটা বেশি, এই কোণটা বেশি কার থেকে? এই কোণের থেকে। তাহলে কি বলা হচ্ছে? তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ যদি বেশি হয় কার থেকে? কোন একটা অ্যাঙ্গেলের থেকে, তাহলে বলছি বডি নো স্লাইডিং। থিটা অ্যাঙ্গেলটা বলছি অ্যাঙ্গেল অফ রিপোজ যদি কম, তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ যদি এটা হয়, অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে এটাকে বললাম থিটা আর, আর এটা হচ্ছে থিটা, তাহলে থিটা আর বেশি,
এইখানে এলে বস্তু জাস্ট, এইখানে থাকলে বস্তু জাস্ট নেমে পড়ার চেষ্টা করবে, কিন্তু যদি এখানে রাখি আমি তাহলে কি পড়বে না। তাই বলছি নো স্লাইডিং। নো স্লাইডিং তাহলে কি বলতে পারছি, রেস্টে আছে। রেস্টে যদি থাকে তাহলে কি পাচ্ছে এখানে, স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন সমান এফ অ্যাপ্লাইড। ওকে, মানে অ্যাপ্লাইড ফোর্স, এইদিকে অ্যাপ্লাইড ফোর্স আর এদিকের ফোর্স ইকুয়াল হয়ে যাবে কখন, এই কন্ডিশন। সেকেন্ড কি বললাম, থিটা ইজ থিটা আর, দুটো কোণ সমান, অর্থাৎ এই কোণ যখন সমান হয়ে যাবে তখন তাহলে এটা আর এটা একই জায়গায় চলে আসবে। সেক্ষেত্রে কি বলছি, এটা যদি হয় তাহলে এরকম বললাম জাস্ট অ্যাবাউট টু স্লাইড, মানে জাস্ট এবার স্লাইড করার চেষ্টা করবে, জাস্ট স্লাইড হবে। যখন এটা পাচ্ছি তখন তাহলে কি বলতে পারছি, ফ্রিকশন ফোর্স কি পাচ্ছি, লিমিটিং ফ্রিকশন। ওকে, অ্যাঙ্গেল অফ রিস্কোর সঙ্গে ইকুয়াল হয়ে গেলে তখন বলছি কি ফোর্স ক্রিয়া করবে, কি ফ্রিকশন ক্রিয়া করবে, লিমিটিং ফ্রিকশন, সরি স্ট্যাটিক ফ্রিকশন, বাট ফোর্সটা আছে লিমিটিং ফ্রিকশন ফোর্স। আর নেক্সট হচ্ছে থিটা ইজ গ্রেটার দেন থিটা আর, তাহলে কি হবে, এবার যে অ্যাঙ্গেলটা নিচ্ছি আমি অ্যাঙ্গেল অফ রেসপোজের থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এবার বলা হচ্ছে স্লাইডিং স্টার্ট। ওকে, স্লাইডিং স্টার্ট হচ্ছে মানে তাহলে বডি এবার মোশন পাবে, আর যখনই মোশন তখন তাহলে কী পাচ্ছি, কাইনেটিক ফ্রিকশন। ক্লিয়ার, পার্ট করে ভেঙে দেওয়া হলো, তখন তাহলে কাইনেটিক ফ্রিকশন। তাহলে এই ক্ষেত্রে এফ এল সমান এরকম বলছি মিউ এস ইন্টু এল, আর এই ক্ষেত্রে হচ্ছে এফ কে কাইনেটিক ফ্রিকশন সমান মিউ কে ইন্টু এন হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন, এই হচ্ছে নততল, তার নতি দেওয়া আছে 53 ডিগ্রি, এম ভরের বস্তু আছে, যেখানে ফ্রিকশন হচ্ছে 0.75, একটাই ফ্রিকশন কোএফিসিয়েন্ট বলা আছে, তার মানে এটাকেই তোমাকে মিউ এস হিসাবে ইউজ করতে হবে, মিউ কে হিসাবে যদি প্রয়োজন পড়ে। ওকে, কি কোশ্চেন, ফাইন্ড রেস্ট অর মোশন, এই বডি রেস্টে থাকবে নাকি মোশনে থাকবে। সেকেন্ড হচ্ছে ফ্রিকশন ফোর্স, আর নেক্সট হচ্ছে অ্যাক্সিলারেশন ফাইন্ড করতে হবে। ওকে, ছবি আবার এঁকেছি এখানে একটা একই বস্তুকে, একে যদি আমি উপাংশে বিভাজন করি যে ফোর্সগুলো, তাহলে এদিকে হচ্ছে এমজি 53 যদি হয় তাহলে এটাও নিশ্চয়ই 53 হবে, তাহলে এই দিকের ফোর্স হয়ে যাচ্ছে এমজি কস 53, আর এই দিকের ফোর্স হয়ে যাচ্ছে এমজি সাইন 53। ওকে, আর কি পাচ্ছি, এই দিকের ফোর্স হচ্ছে নর্মাল ডিরেকশন, বডি যদি এদিকে নেমে আসে তাহলে ফ্রিকশান নিশ্চয়ই এই দিকে পাবো, এদিকে আমি ফ্রিকশান ফোর্স পাবো। এখন ফার্স্ট যেটা ফাইন্ড করতে হবে আমাকে, কি দেওয়া আছে এখানে, এখানে যেটা দেওয়া আছে কি গিভেন, থিটা কত দেওয়া আছে 53 ডিগ্রি, কিন্তু অ্যাঙ্গেল অফ রিপোজ, বস্তু নিচের দিকে নেমে আসবে কিনা কি করে বলবো, অ্যাঙ্গেল অফ রিপোজ যদি পেয়ে যাই, অ্যাঙ্গেল অফ রিপোজের কন্ডিশন কী ছিল, ট্যান থিটা আর সমান কী ছিল, মিউ বা মিউ এস যা ছিল, তো মিউ তো একটাই ভ্যালু, তাহলে এটাই মিউ এস মিউ আর, তাহলে সেখান থেকে থিটা আর সমান ট্যান ইনভার্স মিউ, তাহলে কত হচ্ছে ট্যান ইনভার্স মিউ হচ্ছে 0.75, তার মানে এরকম পেয়ে যাচ্ছি ট্যান ইনভার্স 75, তো 3/4 এটা, তার মানে ত্রিভুজ আঁকা হয় এরকম, সমকোণ পাচ্ছি এখানে 3/4, এটা যদি থিটা কোণ হয় তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 5 হয়ে যাবে। ওকে, এই হচ্ছে কোণ, তার মানে এইখানে যে কোণটা, এই কোণটা কত হবে, ট্যান থিটা যদি 3/5 নিই আমি 3/4, তো তাহলে এটা প্রায় 37 ডিগ্রি চলে আসবে। এই যে অ্যাঙ্গেলটা থিটার ভ্যালু, এই থিটার ভ্যালু ক্যালকুলেটারে বসে দেখো, এটা প্রায় 37 ডিগ্রি আছে। ক্লিয়ার? তাহলে থিটা আর যেটা পেলাম এখানে আমরা, থিটা আর কত এলো, থিটা আর হচ্ছে 37 ডিগ্রি, তাহলে কন্ডিশন কি আসছে, থিটা ইজ গ্রেটার দেন থিটা, এই যে কোণ দেওয়া ছিল আমাকে, তাহলে এটা থিটা ভাবছি আমি, থিটা ইজ গ্রেটার দেন থিটা, অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি কোণ। ওকে, অ্যাঙ্গেল অফ রিপোজের থেকে বেশি কোণ হচ্ছে, তো তাহলে আগের যে কন্ডিশন নিয়েছি দেখো, থিটা ইজ গ্রেটার দেন থিটা আর, তাহলে বডি কী করবে, স্লাইডিং স্টার্ট,
বডি তাহলে নিচের দিকে নেমে আসবে, মোশন পাবে, তখন তাহলে কী আসবে? কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন যদি আসে তাহলে এই কন্ডিশন নেব, তাই তো? থিটা বেশি হয়ে গেছে থিটা আর এর থেকে, তাই তো দেখবেন থিটা আর এর থেকে এই থিটা কোণ বেশি, এটা থিটা কোণ বলছি আমি, থিটা কোণ বেশি। যদি বেশি হয় তাহলে এবার বলছি এখানে বডি কী পাবে? মোশনে থাকবে। মোশন যদি হয় তাহলে কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। ওকে, কাইনেটিক ফ্রিকশনের কন্ডিশন কী ছিল? মিউ কে সমান এফ কে সমান মিউ কে ইন্টু এন। মিউ কে কত? মিউতে ভ্যালু একটাই আছে, তাহলে এটাই হচ্ছে মিউ কে। এন কত? এই ছবিতে এন কি আসবে? এন মানে কত? এমজি কস 53। 37 যেমন না ইউজ করে ফেলি, আবার কি আসবে এখানে? এন সমান এমজি কস 53, যা ভ্যালু আসবে তাই পুট করবো। ওকে, ক্যালকুলেশন আমি করলেও না, বুঝবে নিজেরা বসাবে এটা। তাহলে এটা হচ্ছে তাহলে ফার্স্ট হচ্ছে মোশন, এটা আনসার হচ্ছে ফার্স্ট। সেকেন্ডটা হচ্ছে ফ্রিকশন ফোর্স পেয়ে গেলাম। থার্ড হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কী হয়? অ্যাক্সিলারেশন, বডি যেহেতু নিচের দিকে নেমে আসছে, তাহলে নিশ্চয়ই এই ফোর্স বেশি, এই ফোর্স কম। তাহলে এখানে যদি ফ্রি বডি নেই, এরকম বলা যেতে পারে এই দিকের ফোর্স হচ্ছে এমজি সাইন থিটা, আর এদিকের ফোর্স হচ্ছে এফকে। বস্তু নেমে আসছে এদিকে, ত্বরণ হচ্ছে এটা। তাহলে গতির সমীকরণ কী লিখব? গতির সমীকরণ আসবে এমজি সাইন থিটা মানে কত? 53, এটা হচ্ছে সাইন 53, তাই তো? মাইনাস এফকে সমান এম ইন্টু এ, এমজি সাইন 53 মাইনাস এফকে মানে কী হবে? মিউ ইন্টু এন। এন মানে কত পাচ্ছি? এন মানে হচ্ছে এমজি, বা এখন ডাইরেক্ট বসিয়ে দিতে পারি, এই পার্টটা বসিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটাই তো মিউকের ভ্যালু ডাইরেক্ট বসিয়ে দাও এখানে। আচ্ছা, মিউকে এমজি কস থিটা লিখিয়ে ফেলেছিলাম, থাক। 53 সমান এম ইন্টু এ। তাহলে এখান থেকে এ সমান কত আসবে? জি ইন্টু সাইন 53 মাইনাস মিউ কস 53। জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, দিয়ে যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে অ্যান্সার। ওকে।